আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি বিদ্যাবাড়ি অনলাইন ক্লাসরুম থেকে। সাথে আছে আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম সজল, সিনিয়র লেকচার ইংলিশ ডিপার্টমেন্ট বিদ্যাবাড়ি। আশা করছি আমাকে স্পষ্টত শুনতে এবং দেখতে পাচ্ছেন। কি অবস্থা সবার? ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, সবাই ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমাকে স্পষ্টত দেখতে এবং শুনতে পাচ্ছেন তো, তাই না? জি আছি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, তার মানে আমাকে স্পষ্টত দেখতে এবং শুনতে পাচ্ছেন। ওকে। জি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আর পড়ালেখার কি অবস্থা সবার? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, ওই ফাইলটা একটু নিয়ে আসবেন, হ্যাঁ? ঠিক আছে, আমি আজকের যে ক্লাসটা আছে, আজকের ক্লাসটা তাহলে শুরু করছি। আর আপনাদের যে রেজাল্ট আছে, লাস্ট অ্যাসাইনমেন্ট টেস্টের রেজাল্ট আছে, সেটা আমি আনতে পাঠাচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমি হয়তোবা সেটা পাবলিশ করব। এবং আপনাদের ক্লাসটা একটু দেরিতে শুরু হওয়ার কারণ ছিল যে এখানে যিনি কাজ করছিলেন তার একটু কাজ বাকি ছিল, সেজন্য 5 মিনিট দেরি হয়েছে আমাদের ক্লাসটি শুরু করতে। তো চলুন আজকের ক্লাসের মধ্যে চলে যাই। আজকে আমরা সচরাচর মানে আমাদের ইংরেজি বিসিএস এর যে জার্নিটা আছে সেই জায়গার মধ্যে আমরা যতটুকু পড়েছি, আমাদের যতটুকু প্রয়োজন ছিল ততটুকু কিন্তু গ্রামাটিক্যাল যে সাইডটা আছে সেই সাইডটা কিন্তু আমাদের মোটামুটি এতদিনে কাভার হয়ে গিয়েছে। এখন যে ব্যাপারগুলো আছে সেগুলো হচ্ছে আমরা যা পড়েছি সেইটার উপরে জাস্ট একটু রিভিউ করে ফেলা বা সেটাকে একটু নার্চার করে ফেলা। যে জিনিসটা আমরা ইতোমধ্যে পড়ে ফেলেছি সেই জিনিসটাকে নিয়েই একটু জাস্ট কি বলে যে চর্চা করা। এবং সেন্টেন্স কারেকশন গত ক্লাসেও কিন্তু আমরা করেছি, লাস্ট ক্লাসেও আমরা সেন্টেন্স কারেকশন করেছি। আজকের আচ্ছা, ঠিক আছে। কেন সাজিয়া, কি হয়েছে? সবকিছু ঠিকঠাক তো? আগে সুস্থতা দরকার, সুস্থতা আগে দরকার, তারপরে পড়ালেখা মানে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যদি এখন অসুস্থ থেকে থাকেন সেক্ষেত্রে প্রথমে অবশ্যই নিজের শরীরের দিকে খেয়াল করবেন, একটু চেষ্টা করবেন যে যেন ফিট থাকা যায়, তারপরে একটু পড়ালেখা আবার মানে করবেন। বাট আফসোস করবেন না, সৃষ্টিকর্তার দেয়া সুস্থতা অনেক বড় একটা নিয়ামত। সেটা সুস্থ থাকলে আমরা খুব একটা বেশি বুঝি না, হ্যাঁ, বাট এটা অনেক বড় একটা নিয়ামত। তো যেটা বলছিলাম যে আমাদের যে আজকের যে লেকচারটা আছে, আমরা যে এতদিনে পড়ে এসেছি, তো এর মধ্যে আমরা যা এতদিনে পড়েছি তার মধ্যে কিন্তু মোটামুটি আমাদের কাভার হয়ে গিয়েছে। মানে গ্রামাটিক্যাল যে সাইডটা আছে সেটা কিন্তু মোটামুটি কাভার হয়ে গেছে। এখন যে কাজটা আছে সেটা হচ্ছে যে আমরা যা পড়েছি তার উপরে একটু নার্চার করে ফেলা, একটু মোটামুটি বুঝে যে যে জিনিসগুলো পড়েছি সেগুলোকে আসলে অ্যাপ্লাই করতে পারছি কিনা সেটা আমাদের কাজ এখন। তো সেই জায়গাতে আমরা ক্লাসগুলো করব। এবং আপনাদের যে সেন্টেন্স কারেকশন আছে সেটা লাস্ট ক্লাসে যেমন আমরা করেছি আজকের ক্লাসে করব। কিন্তু আজকের ক্লাসে হচ্ছে কি একটা ভাস্ট এরিয়ার বিভিন্ন সেন্টেন্স গুলো আসলে কিভাবে কারেক্ট সেন্টেন্স হয় সেই জায়গার মধ্যে আমরা চেষ্টা করব। এবং আপনারা অনেকেই জানেন, সেই জায়গার মধ্যে আমি অ্যাপ্রিসিয়েট করব যদি আপনারা পার্টিসিপেট করেন। আপনারা মানে যদি সেন্টেন্সের ভুল ধরতে পারেন, সবাই মিলে যদি পার্টিসিপেট করেন, তাহলে ভুলটা ধরতে পারলে সেই ভুলটা আসলে কি যে আপনার ক্লাসে যে হয়ে যাচ্ছে সেটা একই সাথে সবার হয়ে যাবে, তাহলে আর ভুলটা হবে না। মানে যে সূক্ষ্ম জায়গাগুলো আছে, যে জায়গাগুলোতে আসলে সমস্যা হয়, সেই জায়গাগুলো আশা করছি এই ক্লাসের মধ্যে দিয়েই শেষ হয়ে যাবে। এবং আজকে আমরা কিছু কারেকশন নিয়ে কথা বলবো, যে জায়গার মধ্যে প্রথমে আমরা একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি, দ্য ম্যান ওয়াজ অ্যাবজর্বড অ্যাট হিজ ওয়ার্ক। বলতে হবে এখানে ভুল আছে কি এই সেন্টেন্সে। দ্য ম্যান ওয়াজ অ্যাবজর্বড অ্যাট হিজ ওয়ার্ক। কেউ হ্যান্ড রেজ করে বলতে পারবেন? ওকে, ভেরি গুড, অনেকেই কিন্তু কমেন্ট করছেন। অ্যাবজর্বড ইন, অ্যাবজর্বড ইন মানে হচ্ছে কি, অ্যাবজর্বড এর সাথে ইন বসলে সেটা হয়ে যায় যে গভীরভাবে নিমজ্জিত থাকা। সেজন্য অ্যাবজর্বড ইন ডিপ স্টাডিজ, দ্য ম্যান ওয়াজ অ্যাবজর্বড ইন ডিপ স্টাডিজ। তাহলে আপনাদের যে লেকচার শিটটা আছে সেই লেকচার শিটে একটু দাগিয়ে ফেলবেন। আমি আপনাদের যে সেন্টেন্স কারেকশনের মানে আজকের যে লেকচারটা আছে সেটা আপনাদের যে লেকচার শিটে আছে সেই লেকচার শিটে কিন্তু খুব একটা বেশি মানে সবগুলোর সলিউশন আসলে দেয়া নেই। তো আমি চেষ্টা করবো যে আজকে আজকে বা কালকের মধ্যে আপনাদের আপলোড দেওয়ার জন্য। আমি যদিও দিয়ে দিয়েছি, আমি জানি না কবে আপলোড দেয়া হবে, বাট স্টিল মানে যে 278টা খুব সম্ভবত সেন্টেন্স আছে, সেই সেন্টেন্সের কারেকশন গুলো আপনাদের আমি চেষ্টা করব যে অ্যাপে বা যে কোনো জায়গায় আপলোড দিয়ে দেখ। সেটা কিন্তু আপনার মানে সলিউশন মানে আমাদের শীটের মধ্যে নাই, তো সেই জন্য সেটাকে আপলোড দেয়া হবে। আজকে ক্লাসে আমরা যে কয়টা করতে পারবো, তারপরে যে যেগুলো বাকি থাকবে সেগুলো ওইখানে কিন্তু আপলোড হয়ে যাবে এবং সেগুলো একটু দেখে ফেলবেন আপনারা। তাহলে এটা বুঝলাম যে দ্য ম্যান ওয়াজ অ্যাবজর্বড ইন ডিপ স্টাডিজ। এবং অ্যাবজর্বড ইন কথাটার অর্থ হচ্ছে কি গভীরভাবে নিমজ্জিত। থ্যাংক ইউ। গভীরভাবে নিমজ্জিত। ঠিক আছে। আপনাদের যে অ্যাসাইনমেন্ট টেস্ট 12 ছিল সেই 12 এর যদি ব্যাপারে একটু কথা বলি।
আচ্ছা, প্রথম হয়েছেন আপনার অল টার্গেট ব্যাচ থেকে আবু সুফিয়ান সিদ্দিক। মাশাআল্লাহ, তিনি পেয়েছেন 89। সেজান বিশ্বাস পেয়েছেন 86.50। সেজান বিশ্বাস কিন্তু সবসময় ফার্স্ট হয়ে থাকেন, এবং তার আগেও আবু সুফিয়ান সিদ্দিক চলে গিয়েছেন, এবং এখানে কম্পিটিশন কিন্তু বেড়ে যাচ্ছে। তাহলে তারপরে তারপরে হয়েছেন সাদিয়া আশরাফি, তিনি 84.50 পেয়েছেন, তিনি হয়েছেন থার্ড। তারপরে গোল্ড লাইফ ব্যাচ 2 থেকে গোলাম মুস্তফা, মাসাল্লাহ তিনি ভালো করছেন আস্তে আস্তে, তিনি 72 পেয়েছেন, ভেরি গুড। তারপরে শাফিউল ইসলাম, তিনি পেয়েছেন 57, এবং তাস তাসনিম আলম শিথিল পেয়েছেন 53। এটা একটু কম নাম্বার, 53টা একটু কম। তারপরে হচ্ছে যে আপনার গোল লাইফ ব্যাচ 3 থেকে সাজিয়া আক্তার, অ্যাজ ইউজুয়াল তিনি ভালো করেছেন মাসাল্লাহ, তিনি 87.50 পেয়েছেন। মুসাম উম্মে কুলসুম পেয়েছেন 84.50, এবং জান্নাত তিনি থার্ড হয়েছেন, তিনি 65.50 পেয়েছেন। আমি কয়েকটা নাম মিস করছি এই জায়গার মধ্যে, আরো কয়েকটা নাম হয়তো বা থাকতে পারতো। সেই জন্য আপনারা জানেন আমি কাদের কথা বলছি, যারা সচরাচর নাম্বার মানে থাকে না যে সিরিয়ালে থাকেন, বা যারা ভালো স্টুডেন্ট, আমি মানে যাদেরকে বিশ্বাস করি যে যাদের দ্বারা সম্ভব আছে, বাট স্টিল আপনারা আপনাদের পারফরমেন্স কিন্তু ভালো হচ্ছে না। তো সেই জন্য একটু চেষ্টা করবেন, কারণ বিসিএস এর যে জার্নিটা আছে, সেই জার্নিতে এই এখন থেকে যারা আসলে এই মোটিভেশন গুলো আস্তে আস্তে আপনার সামনে গিয়ে কাজে লাগবে। এই জায়গায় কয়েকজন স্টুডেন্ট আছে যাদের নামে আমি এক্সপেক্ট করছি, আপনাদের সবারই ইনফ্যাক্ট আমি এক্সপেক্ট করছি যে যারা ভালো করবেন অবশ্যই, কিন্তু স্টিল যারা ভালো করছেন তাদের নামটা যদি না থাকে তাহলে কিন্তু খারাপ লাগে, আর যারা ভালো করছেন না কিন্তু পটেনশিয়াল আছে তাদের নামটা যদি না থাকে তাহলে কিন্তু আরো খারাপ লাগে। তো সেই জন্য একটু চেষ্টা করবেন নিজের যে আপনার দেখা যাবে যে একটু কথা বলে নেই, তাহলে দেখা যাবে যে আপনাদের কি যে এখন অনেক ফ্যামিলি প্রায়োরিটিস থাকবে। এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে কি, লাস্ট অ্যাসাইনমেন্ট টেস্ট আমি যখন দিয়েছিলাম আপনাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ছিল যে এতগুলো পড়া 10 দিনের মধ্যে, আর ইউ সিরিয়াস, মানে আপনার 10 দিনের মধ্যে এতগুলো পড়া, মানে আপনি বিসিএস এর জার্নির প্রিপারেশন নিচ্ছেন, আপনার কাছে 10 দিনের মধ্যে এই পড়াটাকে অনেক বেশি মনে হচ্ছে, আর ইউ সিরিয়াস, মানে আপনার কি আসলে এটা মনে হয় যে বিসিএস এর জার্নিতে আপনি আছেন এবং 10 দিনে এই পড়া আপনার জন্য বেশি? তো এটা যদি আপনি বলেন যে আমি 10 দিন ইনফ্যাক্ট দিয়েছি, বাড়িয়ে দিয়েছি, অ্যাসাইনমেন্টে 7 দিনের হতো, আমি 3 দিন বাড়িয়ে দিয়েছি আপনাদেরকে, জাস্ট বিকজ আপনারা যেন ঠিকভাবে শেষ করতে পারেন। তো সেই জন্য কি যে আপনি যে জার্নিটার মধ্যে আছেন, দেখেন নভেম্বরে আমি কিন্তু জানতাম জানুয়ারিতে সার্কুলার দিবে, পরে আবার দেখলাম যে নভেম্বরে সার্কুলার দিয়ে দিবে। তো যদি পাশ করতে হয় এখন থেকে যদি আপনি চেষ্টা না করেন, আপনার কিন্তু একটু ঝামেলা হয়ে যাবে স্যার। তো সেই জন্য মানে থাকে না যে বলার জন্যই বলা, বা নিজেকে দুর্বল ভাবা আস্তে আস্তে, সেই এনথুজিয়াজমটা কই আপনাদের মধ্যে? শুরু থেকে যখন আমি যখন আপনাদের মেন্টরিং নিয়েছি, আমি যখন আপনাদের সাথে আছি, শুরু থেকে আপনাদের মধ্যে যে এনথুজিয়াজমটা ছিল, হঠাৎ করে সেটা কেন পিছিয়ে যাচ্ছে? মানে আমি তো মানে কোনো রিজন পাচ্ছি না, কারণ যত সময় আসছে এখন আস্তে আস্তে আপনার প্রপার টাইম, আপনি আগে পরে কি করেছেন যদি নাও করতেন, এখন থেকে করা উচিত আপনার, কারণ এখন যে টাইমটা আছে সার্কুলার দিয়ে দিলে তারপর আপনি দুই চোখে সরিষা ফুল ছাড়া আর কিছু দেখবেন না, পড়ালেখা ছাড়া, শুধু পড়ালেখায় সারাদিন। আমি যখন বিসিএস এর প্রিপারেশন নিয়েছি আমার এরকম মনে হচ্ছে যে আমি মানে থাকে না যে ফ্যামিলি আউটিং এ আমি বাইরে গিয়েছি, আমি সবুজ দেখতে গিয়ে না আমার আমার কাছে মনে হচ্ছে যেগুলো কালার এরকম কেন, সাদা কালো না কেন? সাদা কালো ছাড়া অন্য যে কোনো কালার আমার মানে চোখে ইয়ে করতো না, কারণ সারাদিন ওই যে বই পড়তে পড়তে সাদা কালো দেখতে 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 আমার অন্য কোনো কালার কেমন যেন, মানে আমি কালার ব্লাইন্ডেড টাইপের অবস্থা ছিল। তো সেই জায়গার মধ্যে থেকে আপনারা কেন এক্সপেক্ট করছেন যে আপনার মানে লাস্ট কি 13 ছিল, আমাকে তো 12 দেয়া হলো, তাহলে হয়তো বা 13টা সেখানে রেখা রাখা হয়ে গিয়েছে। তো যেটা বলছিলাম যে আম, আপনি আমাদের ছেড়ে দিয়েছেন, না না অবশ্যই আমি ছেড়ে দিইনি আপনাদেরকে, নিশ্চয়ই আমি ছেড়ে দিই নাই। আমি যে জিনিসটা একবার ধরি আমি সেটা জীবনেও ছাড়ি না যদি আপনারা ঢিলা না দেন। তো যেটা বলছিলাম যে আমি যখন দেখছি যে আপনাদের মানে প্রতিনিয়ত আপনাদের যে অ্যাসাইনমেন্ট টেস্ট গুলো আছে, সেই জায়গার মধ্যে থেকে আপনাদের কিছু কিছু স্টুডেন্ট আছেন, দেখেন আপনাদের যাদের অ্যাসাইনমেন্ট টেস্ট নিয়ে প্রবলেম ছিল, আমি জানি যে কাদের কাদের প্রবলেম ছিল, যাদের প্রবলেম ছিল আমি কিন্তু জানি, এবং তাদেরকে আমি পার্সোনালিও জানি। তারা আবার 47-এর জন্য ভর্তি হচ্ছেন, তারা কিন্তু 46-এর ক্যান্ডিডেটই ছিলেন না। আপনাদের যারা এখন দেখবেন গ্রুপের মধ্যে ইয়ে করছে, আপনাদের যে টেলিগ্রাম গ্রুপের মধ্যে বলছে যে নেক্সট অ্যাসাইনমেন্ট প্ল্যান কবে থেকে শুরু হবে বা এটা সেটা হাবি জাবি যাই বলছে, তারা একেবারে 47-এর ক্যান্ডিডেট। আমি তো আরো ব্যাচ গুলোতে আছি, আমি তো আরো টেলিগ্রাম গ্রুপের মধ্যে আছি না, মেন্টরিং মানে থাকে না যে মেন্টরিং না থাকলেও তো মানে আমি এই জায়গার মধ্যে একজন মানে কি বলে যে এমপ্লয়ি হিসেবে তো আমি এখানে অনেক কিছুই দেখি। তো সেই জায়গার মধ্যে যারা এইসব ব্যাপারগুলো বলছে তারা কিন্তু 47-এর ক্যান্ডিডেট, তারা 46-এর না।
তো আপনারা যে মনে করছেন যে পরেরটা থেকে আসলে তারাও করেনি আমরা করব, দিস ইজ কমপ্লিটলি রং কনসেপ্ট। আপনারা যারা 46 এর মধ্যে আছেন তারা জীবনেও 47 এর সাথে মানে এই যে ঢিলামোটা, এই ঢিলামোটা আপনাকে যে কতটুকু পিছিয়ে ফেলবে আপনার ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। তো এই জন্য দেখবেন যে আর মানুষ কিন্তু প্রত্যেক দিনই চিন্তা করে যে আমরা কালকে থেকে করব, কালকে থেকে করব, তো এই কালটা কিন্তু আর হয়ে আসে না, এই কালটা কিন্তু আর থাকে না। আপনি সব সময় কি বলে যে আপনার, আপনি হিন্দিতে একটা কথা আছে যে কাল তো চালা চালা গয়া বাট আনে ওয়ালা কাল তभी আচ্ছা হোগা জব আজ কুছ ঠিক করো। কাল মানে গতকালকে যেটা ছিল সেটা চলে গিয়েছে, আজ আগামীকালটা ভালো, আগামীকালটা ভালো হওয়ার সম্ভাবনা তখনই থাকবে আজকে যদি আপনি ঠিক করেন। আপনি চিন্তা করছেন আগামীকাল থেকে করবেন, আগামীকাল, আগামীকালটা সবসময় সুন্দর কিন্তু আপনি তো মারা যাবেন আজকে বিকালে। এটা জ্যাকমা কথাটা বলেছিল যে টুমরো ইজ ডিফিকাল্ট, ডে আফটার টুমরো ইজ, কি বলে যে টুডে ইজ ডিফিকাল্ট, টুমরো ইজ মাচ মোর ডিফিকাল্ট, ডে আফটার টুমরো ইজ বিউটিফুল, বাট মোস্ট পিপল ডাই টুমরো ইভিনিং। মানে গতকালকে আপনি বিউটিফুল দিন দেখতে পারবেন না, তো তার আগে আপনি শেষ। তো সেই জন্য যে কম্পিটিশন আছে সেই কম্পিটিশনে আমি জানি না আপনারা আসলে এই জায়গার মধ্যে কি কম্পিটিশন, মানে আপনারা কি মনে করছেন বিসিএস এর জার্নিটাকে কিভাবে দেখছেন। আপনাদের অনেকেরই রেজাল্ট হয়েছে, আপনারা অনেকেই মানে কি বলে যে অন্য প্রায়োরিটিস নিয়ে আপনারা ইয়ে ছিল আর কি, আপনাদের পরীক্ষা টরীক্ষা ছিল, সবকিছু ঠিক ছিল। ভাই আমি আমার কথা, আমি তো মানে আপনাদের সামনে আমি তো একটা জলজ্যান্ত মানুষ তাই না, আমি তো আপনাদেরকে বলেছি যে আমার আমার ডিপার্টমেন্টেও ভালো ছিল, আমার বিসিএস ও হয়েছে, তো দুটো একসাথে করতে গেলে আপনি তো আর মানে ফার্স্ট হওয়ার টার্গেট নিচ্ছেন না, আমিও ছিলাম না, আমারও টার্গেট ছিল না, কিন্তু স্টিল আই ওয়াজ দেয়ার। তো সেই জন্য দুটো একসাথে করা খুব একটা টাফ না। হ্যাঁ টাফ কি, আমার হয়তো বা আমার লাইফ থেকে অনেক কিছু কম্প্রোমাইজ করতে হয়েছে, ওই 2 বছর হয়তো বা আমার লাইফ থেকে স্যাক্রিফাইস করতে হয়েছে, আমি অনেক কিছু করতে পারতাম। আমার মানে থাকে না যে অনেক অপরচুনিটি ছিল, অনেক কিছু ছিল, আমি যে জায়গার মধ্যে জয়েন করি না আমি মানে সব একেবারে না করে দিয়েছি, আমি কোনো কিছুই চিন্তা করি নাই যে এটা যেহেতু আমি চিন্তা করেছি আমি এটা করবো, আর কোনো দিকে আমি যাবই না। অনেক সময় থাকেন যে আপনারা মানে দোটানায় ভোগেন যে এটা করব নাকি সেটা করব। আর এই জায়গার মধ্যে একটা খারাপ রোল প্লে করছেন যারা 47 এর ক্যান্ডিডেট, যারা 47 এর ক্যান্ডিডেট তারা 46 থেকে ভর্তি হয়েছেন, 46ও ঠিক মতো করেন নাই, আবার 47 গিয়ে ভর্তি হয়েছেন, 47ও আমি একেবারে বলে দিচ্ছি আপনি ঠিক মতো করবেন না। কারণ কি যারা করছে তারা তাদের ডিউটিটা সবসময় যখন করছে তখনই করে, যখন হচ্ছে তখনই করে। আপনার যে অ্যাসাইনমেন্ট টেস্ট, আপনারা যারা বলছেন যে স্যার নতুন অ্যাসাইনমেন্ট টেস্টটা কবে আসবে, নতুনটা কি আর শুরু হবে না, এটা না সেটা না, নতুন অ্যাসাইনমেন্ট টেস্টটা শুরু হলে আপনি সেটার মধ্যেও ফাঁকিবাজি করবেন স্যার, কারণ এতদিন আপনি করে আসছেন, এতদিন আপনি সেই কাজটা করে আসছেন, যে কাজটা করার কথা ছিল সেটা আপনি করেন নাই। নতুনটা সবসময়, আগামীকাল আমাদের কাছে সবসময় পছন্দের যে আগামীকালকে সবকিছু ঠিক হবে, আগামীকালকে আমি সবকিছু ছেড়ে দিব, সবকিছু ভালো হয়ে যাবে, বাট আগামীকালকে আমি সেম কাজটা করি। তো সেই জন্য আগামীকাল যদি নতুন করে করতে হয় আজকে থেকে ঠিক করুন, যা গিয়েছে গিয়েছে, যা অ্যাসাইনমেন্ট টেস্ট আছে আজকের থেকে শুরু করুন, একেবারে নিশ্চিত মানে নিজের যে সময়টা আছে সেই সময়টা, পরবর্তী যে সময়টা আছে একেবারে ডিভোটেড করুন এই জন্য। যদি বিসিএস এর জার্নিতে লাগতে হয়, যদি বিসিএস এর জার্নিতে থাকতে হয় এই কাজটা করুন, দয়া করে এই কাজটা করুন, নিজেকে কষ্ট দিবেন না। আপনারা যারা এই অর্ধেক অর্ধেক বিসিএস এর জার্নিতে হ্যাঁ করব কি করব না, আপনি কিন্তু আমার থেকে বেশি কষ্ট পাচ্ছেন জানেন, মানে যারা সলিড বিসিএস এর প্রিপারেশন নিয়েছে তাদের থেকে যারা সলিড বিসিএস এর প্রিপারেশন নিবে কি নিবে না এটা নিয়ে দুটানা আছে তারা বেশি কষ্ট করে জানেন। কারণ আপনি 6 বছর ধরে এটা নিয়ে পড়ে থাকবেন, আমি 3 বছরে যা করার করে চলে আসব, হোক আর না হোক 3 বছরে আমাদের একটা রেজাল্ট চলে আসবে, কিন্তু আপনি 6 বছর এটা করবেন কি করবেন না, হাফ করবেন হাফ করবেন না, আচ্ছা একটু দেখি না কয়টা দিন থাক, এরপরে আবার দেখবো না, যাক এটা যাক, তারপরে আপনার লাইফের 6 বছর যদি আপনি চিন্তা করেন যে নিজেকে একটা বেটার পজিশনে দেখার জন্য আপনি 6 বছর এটা নিয়ে লেগে থাকবেন, আপনার 6 বছর এটাই থাকবে লাইফে, আর কিছু থাকবে না। আমি দেখেছি আমার সাথে যারা আছে এখনো লেগে আছেন বিসিএস নিয়ে, সেই 40 থেকে শুরু হয়েছে এখন পর্যন্ত কত 46 চলতেছে, এখন পর্যন্ত একটাতেও মানে ইয়ে করে না, এমন না যে প্রিপারেশন নিচ্ছে না, দোটানায় আছে করব কি করব না, হবে কি হবে না, না এটা তো কঠিন, না এটা তো কয়দিন পরে তারপরে শেষ। এটাকে কি বলা জানেন, এটাকে বলা হয় যে ইয়ে আপনার সিজনাল বিসিএস মানে প্রিপারেশন যারা নেয়। তো সেই জন্য যারা এই জায়গায় যাচ্ছেন বেশি কষ্ট করবেন না, আমি বেশি কষ্ট করার পক্ষপাতী কখনোই না। যদি কষ্ট করতে হয় মিনিংফুল কষ্ট করেন, কয়েকটা দিন কষ্ট করেন, এরপর আপনি আরাম করেন, শেষ। কিন্তু এই করবেন কি করবেন না। আর দয়া করে আপনাদের আল্লাহর ওয়াস্তে একটা কথা, যারা 47 এর ক্যান্ডিডেট তারা 46 কে ভুলেও ডিমোটিভেট করবেন। আপনাদের যে আমি আমি জানি, ইনফ্যাক্ট আমি ভেতর থেকে জানি থেকে বলছি, আমি জানি কারা কারা 47 এর ক্যান্ডিডেট, আপনারা কারা কারা 47 অন্য ব্যাচেও বিসিএস এ ভর্তি হচ্ছেন, আমি কিন্তু জানি পুরোটাই। তো সেই জন্য যারা 47 এর আছে তারা 46 এর ব্যাচে এসে যদি আপনি একটা কথা বলেন এটা কিন্তু পুরোটাই আনএথিক্যাল।
আপনি হয়তোবা তারা মনে করছে কি আপনি 46 এর, আপনি হয়তোবা এখন থেকে শুরু করবেন। তো তারা যতটুকু এগিয়েছে আপনি আপনি কিন্তু সেটাকে ডিমোটিভেট করে করে দিচ্ছেন। তো সেই জিনিসটা করবেন না স্যার। 47 অবশ্যই আপনি দিতে পারবেন। 46-এ আপনি ভর্তি হয়েছেন, যতটুকু আগাতে পেরেছেন আগাতে পেরেছেন, আপনার হাতে আরো সময় আছে। কিন্তু 46 এর যারা আছে তাদের হাতে কিন্তু সময় নাই। এই জিনিসটা করবেন না, দয়া করে এই জিনিসটা করবেন না। আমার অ্যাসাইনমেন্ট টেস্ট গুলো শেষ হয়ে যাক, এরপরে আপনারা নিজেদের মতো করে যখন আরো অ্যাসাইনমেন্ট টেস্ট আসবে আসবে আপনি শেষ করেন সেভাবে। কিন্তু যারা 47 এর ক্যান্ডিডেট আছেন তারা দয়া করে এই জায়গার মধ্যে অ্যাটলিস্ট মানে তাদেরকে ডিমোটিভেট করবেন না। এটা আনএথিক্যাল একটা কাজ, এটা আনএথিক্যাল একটা কাজ। কারণ আপনি কিন্তু বলছেন না আপনি 47 এর ক্যান্ডিডেট, আপনি কিন্তু বলছেন না যে আমি 47 দিব আমার জন্য তো সেটা ভালো হয়, আপনি কিন্তু সেটা বলছেন না। তারা ধরেই নিচ্ছে আপনি 46 এর, এবং আপনি যেমন হেলার দিয়ে বসে আছেন তারাও চিন্তা করবে আরে ওরা তো করছে না, তো আমরা না করলে তো খুব একটা বেশি আসে যায় না। বিশ্বাস করেন যারা 46 এর ক্যান্ডিডেট তারা এটা এটা যদি আপনি একবার চিন্তা করেন আপনি শেষ, ইউ আর ডান, আপনি এই জায়গার মধ্যে শেষ। বিসিএস এর একটা সপ্তাহ পেছানো মানে 3 মাস যে কোন দিক দিয়ে চলে যাবে আপনি জানবেনই না। একটা সপ্তাহ আপনি চিন্তা করলেন যে না একটা সপ্তাহ একটু থাক, 3 মাস যে কোন দিক দিয়ে চলে যাবে আপনি টেরই পাবেন না। কারণ মজা কিন্তু আরামে থাকতে সবারই ভাল লাগে। তো সেজন্য একটু চেষ্টা করবেন বিসিএস এর জার্নিটা, যে আমি মানে আমার স্টুডেন্টদের মধ্যে সেই এনথুজিয়াজমটা আমি কেন যেন মানে থাকে না যে আমি একটু মিস করছি। মানে আহ, কিছু কিছু স্টুডেন্ট আছে যাদের ব্যাপারে আসলে একেবারেই না, বাট আপনারা এতদিন ধরে বিসিএস এর জার্নিতে থেকে এতগুলো অ্যাসাইনমেন্ট টেস্ট দিয়ে আপনারা যদি এক সপ্তাহের মানে 10 দিনের মধ্যে দুটো সাবজেক্ট রিভিশন না দিতে পারেন, আমি কাদের সাথে প্রিপারেশন নিচ্ছি বা কাদেরকে আমি ফাইট করাচ্ছি, যারা কিনা 10 দিন মানে থাকে না যে যারা কিনা 10 দিনে পুরো সিলেবাসটা কমপ্লিট করে। আমি বিসিএস এর আগে আমি যখন আমার আমার এক্সাম্পলই তো দিব কারণ আমি তো আপনাদের মেন্টর। তো সেই জায়গার মধ্যে আমার পুরো বিসিএস এর আগে আমার যখন মানে 41-এর আগে 10 দিন ছিল, আমি সেই 10 দিনে পুরো সিলেবাসটা 3বার রিভিশন দিয়েছি, পুরো সিলেবাসটা। কারণ রিভিশন না দিলে তো আপনার মনে থাকবে না। আমি 10 দিনে পুরো সিলেবাসটা 3বার রিভিশন দিয়েছি। তো 10 দিনে পুরো সিলেবাসটা 3বার রিভিশন কিভাবে দেয়? নিশ্চয়ই স্ট্র্যাটেজিক্যালি, আমার নিশ্চয়ই মাথা কয়েক জায়গায় খাটাতে হয়। আপনি শুধু পড়ালেখা করবেন, পড়ার টেবিলে বসেছেন, ছোটবেলায় যেভাবে বাবা বলেছে আপনি পড়ছেন, সেই সেই কাজ করলে হবে না স্যার, ট্রাস্ট মি, সেই কাজ করলে হবে না। আপনাকে ইউ হ্যাভ টু বি স্মার্ট। আপনার অনেক চিন্তা করতে হবে যে কিভাবে কি করলে কোন দিক দিয়ে আগানো যায়, কোন দিক দিয়ে এটাকে এইভাবে অ্যাডজাস্ট করে ওইটাকে ওইভাবে কিভাবে করা যায়, মানে একই সাথে 4-5টা জিনিস মাল্টিটাস্কিং কিভাবে করা যায়। ইউ হ্যাভ টু বি স্মার্ট। আপনাদের এখন যে অ্যাসাইনমেন্ট টেস্টটা দিচ্ছে এটার ভ্যালু অনেকেই বুঝবেন না, কিন্তু বিসিএস এ প্রিলিমিনারি পরীক্ষাতে যারা কোয়ালিফাই করবেন এখান থেকে তারা তখন বুঝবেন যে জিনিসটা কতটুকু ভ্যালুয়েবল ছিল। অ্যাসাইনমেন্ট টেস্টের প্ল্যান পাওয়া যায়, অনেক প্ল্যানই আছে, কিন্তু খোলাসা করা হয় না। ট্রাস্ট মি, আমি নিজে বিসিএস দিয়েছি, আমার নিজের আশেপাশে অনেকে ছিল, খোলাসা করা হয় না। কখনোই খোলাসা করানো এখান থেকে 1 নাম্বার ওইখান থেকে 2 নাম্বার আসবে এরকম করে কখনো বলা হয় না। এবং আপনারা প্রমাণ পেয়েছেন প্রতিনিয়ত যে প্রত্যেকটা টপিক যখন পড়েছেন দেখেছেন এই জায়গাগুলোতে আমি আমার রিসার্চটা কেন আপনাদেরকে দিয়ে দিয়েছি, কারণ আমি আই এম ইউর মেন্টর। আমার ওই থাকে না যে আমি আমার রিসার্চ কবরে নিয়ে যাব না, সেজন্য আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি। জাস্ট বিকজ আই ফিল দ্যাট ইউ শুড ডু দ্যাট। বিসিএস এর জার্নিতে যারা আছেন তারা আপনাদের মানে যারা আছেন আপনাদের সাথে যেন আমি প্রপারলি মানে থাকে না যে এখান থেকে আমি চাই যে সর্বোচ্চ আউটপুটটা আসুক। এবং ট্রাস্ট মি, এখান থেকে যদি 5 জন আসে তাও কিন্তু আমার ইট উইল বি এ হিউজ অ্যাচিভমেন্ট ফর মি। 5 জন যদি আসে, 5 জন, এবং 5 জনের বেশি আমার কাছে কাউন্ট করাই আছে যারা এখানে কোয়ালিফাই করতে পারবেন আপনারা। ঠিক আছে, যারা কোয়ালিফাই করতে পারবেন তাদেরকে 5 জনের বেশি আমার হাতে মানে ইতোমধ্যে কাউন্ট করা আছে আমার, এবং তার থেকে অনেক বেশি আপনারা পারবেন। ঠিক আছে, তো সেজন্য একটা কথা, আর 47 দয়া করে দয়া করে দয়া করে, আমার আরো খারাপ লাগলো কি আমি গ্রুপগুলোতে গিয়ে যখন দেখি যে এরা সব সময় বেশি মানে ঝামেলাটা পাকায়, তারা আবার গিয়ে যখন দেখি 47-এ ভর্তি হয়েছে আমি মানে পুরো অবাক হয়ে যাই যে আপনি তো 47-এর ক্যান্ডিডেট, আপনি কেন 46-এ গিয়ে ডিমোটিভেট করছেন? তো এই জিনিসগুলো হয় কি যে মানে এই জিনিসগুলো আপনারা নিজেরা কিন্তু জানেন না, আমি কিন্তু ভেতর থেকে পুরোটা জানি। তো আমি যখন পুরোটা জানি আমার কাছে জিনিসটা পুরোটাই আনএথিক্যাল লাগে যে কেন ভাই মানে যারা 46 দিচ্ছে তাদের মানে তাদেরকে কেন আপনি পিছিয়ে ধরছেন? তো মানে 3 ইডিয়টস এর মধ্যে একটা জিনিস দেখেছিলাম যে পরীক্ষায় হয় নিজে ভালো করো, নয়তো যারা ভালো করছে তাদেরকে টেনে ধরো। এই যে ক্যাটাগরিটা আছে এটা নিজেও ভালো করতে পারবে না, যারা ভালো করছে তাদেরকে টেনে ধরে মানে কাউকে ভালো করতে দিবে না। তো সেজন্য এই বিং এ বাঙালি মানে সাইকোলজি যে আমরা বাঙালি, আমরা মানুষকে ভালো মানে করতে দিব না, এই জাতীয় একটা সাইকোলজি কিন্তু বাংলাদেশের মানুষের আছে। ইনফ্যাক্ট জোকও আছে এটা নিয়ে, মজা করে বলে যে বাংলাদেশের যে মানে বাংলাদেশের মানুষের যে জাহান্নামটা হবে সেখানে কিন্তু আর দারোয়ান রাখা লাগবে না, উপরে যদি কেউ উঠতে নেয় তাহলে টেনে নিচে নিজেরাই নামিয়ে ফেলবে, এই জাতীয় জোকও কিন্তু আছে। তো এই যে জিনিসগুলো আছে স্যার আমি আমি 48-এ পরীক্ষা দিতে পারবো, হ্যাঁ স্টিল তাসনিম অরিম যে বলছেন উনি 48-এ পরীক্ষা দিতে পারবেন, স্টিল কিন্তু ওনার
মানে যে অ্যাসাইনমেন্ট টেস্ট গুলো আছে উনি কিন্তু ভালো করছেন, 48-এর ক্যান্ডিডেট তিনি। একবারও কিন্তু গ্রুপের মধ্যে এরকম কোনো কিছু বলেন নাই যে আমি মানে অ্যাসাইনমেন্ট টেস্ট নতুন গুলো কবে থেকে হবে, কি হবে না হবে, এই জাতীয় কোনো কিছু কিন্তু বলছেন না তিনি। নতুন গুলো অবশ্যই আপনাদের জন্য আসলে আপনাদের জন্য ভালো, আমি জানি। কিন্তু স্টিল যারা 46-এর ভাই, আপনাদের সাথে আমি 3 মাস ধরে বা 4 মাস ধরে যে কাজগুলো করছি, সেটাকে কি আমি হঠাৎ করে সবার সবার মানে সব কাজগুলোকে পানি করে দিব? সেই সব কাজগুলোকে কি পানি করে দিব? আপনারাই তো এসেছিলেন, আপনারাই তো অফিসে এসেছিলেন, অফিসে এসে স্যারের সাথে কথা বলেছেন যে কাজগুলো আপনারা হেল্পফুল, মানে আপনারা উপকার পাচ্ছেন, সেই জন্যই তো আপনারা এই জিনিসটাকে মানে আঁকড়ে ধরেছেন। এখন আপনারাই যদি আবার পিছিয়ে যান, দ্যাট উইল নট বি ওকে, ঠিক আছে? তো সেই জন্য একটু চেষ্টা করবেন, একটু চেষ্টা করবেন। মানে জিনিসটা আসলে আমার কাছে থেকে একটু মানে আমি একটু অবাকই হয়েছে আপনাদের শেষ সময়ে যদি এসে দেখি যে আপনাদের মধ্যে ঢিলামি, একজন কি করছেন না করছেন, এক একজনের যে মানে অবস্থা, আমি কিন্তু আপনাদের গ্রুপগুলো দেখি, এক একজনের যে অবস্থা, এক একজন যে জাতীয় মানে যে জাতীয় প্রায়োরিটিস নিয়ে আপনারা পড়ে আছেন, এটা কিন্তু দিনের শেষে আপনাকে ক্যাডার বানাবে না। দিনের শেষে এটা আপনাকে ক্যাডার বানাবে না, দিনের শেষে আপনার পরিচয়টাকে এটা চেঞ্জ করতে পারবে না, ঠিক আছে? তো নিজের পরিচয় নিজের যদি চেঞ্জ না করতে চান, দুনিয়ার কেউ কিন্তু আপনাকে এসে বলবে না যে আসো একটু দুই দুই কদম এগিয়ে যাও। তো নিজেরটা নিজেরই করতে হবে, ঠিক আছে? তো আমার মনে আছে ইনফ্যাক্ট, মানে আমি যখন 41 BCS কোয়ালিফাই করেছি, ইনফ্যাক্ট 41 BCS এর যখন আমি পরীক্ষা দিতে হলে ঢুকেছিলাম, জি আবু সুফিয়ান আসসালামু আমাকে একটু আলাইকুম শেষ স্যার। করতে দিবেন, একটু শেষ করতে দিবেন, জি আমি আপনাকে আনমিউট করে দিয়েছি, একটু শেষ করতে দিবেন। আমি যখন 41তম BCS এর মানে আমি যখন প্রিলিমিনারি পরীক্ষা দিতে যাই, আমার তখন 2 ডোজ অ্যান্টিবায়োটিক চলছে, আমি দুটো অ্যান্টিবায়োটিক নিয়ে গিয়েছি এবং তারপরে নাপা এক্সট্রা সহ ডাবের পানি খেয়ে গিয়েছি, যাতে আমি পরীক্ষার হলে মাথা ঘুরিয়ে না পড়ে যাই। আমার শরীর তখন এত পরিমাণে খারাপ ছিল 41তম BCS এর প্রিলিমিনারি পরীক্ষার সময়, আমার 2 ডোজ অ্যান্টিবায়োটিক ছিল, অ্যান্টিবায়োটিক আমি খাচ্ছিলাম পাশাপাশি, এবং সকালবেলা যাতে আমি মাথা ঘুরিয়ে না পড়ে যাই, এটা একটা টোটকা। নাপা এক্সট্রা যদি আপনি খান, নাপা এক্সট্রা, অন্য কোনোটা না, নাপা এক্সট্রা প্লাস ডাবের পানি যদি খান, ইউ উইল ফিল এনার্জেটিক। আপনার অনেক মানে এটা এটা চা কফি ক্যাফেইন সবকিছুর বাবা এটা। এই নাপা এক্সট্রা প্লাস ডাবের পানি, এটা হচ্ছে যে আপনার পুরো চা কফি ক্যাফেইন যা বলেন না কেন, এগুলো সবকিছুর বস এটা। খেয়ে দেখবেন যে আপনার মানে থাকে না, আপনি অনেক এনার্জি পাবেন আর কি। তো সেই জায়গার মধ্যে আমি এই ডাবল ডোজ অ্যান্টিবায়োটিক নিয়ে পরীক্ষার হলে যেন পড়ে না যাই, সেই জায়গার মধ্যে এই সব কিছু করে আমি 41তম পরীক্ষা দিয়েছি। এবং এর মধ্যে আমি পড়ালেখা করেছি, আমার পড়ালেখা যে আটকে ছিল তা কিন্তু না। তো সেজন্য আপনি কি বলে সকালবেলায় সূর্যোদয়ও দেখতে যাইবেন, আবার আপনি ঘুমিয়েও থাকবেন, দ্যাট উইল নট বি ফেয়ার স্যার। যারা পরিশ্রম করছে সৃষ্টিকর্তা তাদেরকে দিবে না তো যারা পরিশ্রম করছে না তাদেরকে দিবে? একটু নিজে চিন্তা করে দেখবেন, ঠিক আছে? জি আবু সুফিয়ান বলুন স্যার। জি স্যার, আমার যে কথাটা ছিল সেটা হচ্ছে আমি অনেকদিন প্রথমে কন্টিনিউ করতে পারিনি। আমার গ্রাজুয়েশন কমপ্লিট হইলো এই গত মাসে। এখনো রেজাল্ট পাইনি, পরীক্ষা শেষ হয়েছে। এখন আমি যেটা স্যার চাচ্ছি, যদি আপনি পুরো সিলেবাসের পুরো প্ল্যানটা একবারে দিয়ে দিতেন। যেমনটা আমাদের হয়, একটা অ্যাসাইনমেন্টের সিলেবাস দেওয়া হয়, এরপর 2-3 দিন পর আর একটা দেওয়া হয় মাঝখানে। আর এই অ্যাসাইনমেন্ট টেস্টের যে গ্যাপটা থাকে, এই গ্যাপটা দেখা যাচ্ছে যে আমাদের হেলায় খেলায় কাটিয়ে যাচ্ছে। আর অ্যাসাইনমেন্ট টেস্ট দেখা যাচ্ছে যে মাসে 2টা বা 3টা করে হচ্ছে। আমরা 2টা 3টা না, আমরা মাসে 4টা 5টা করে করা যায় কিনা স্যার, এই বিষয়টা একটু 4টা 5টা দেখবেন। করে অবশ্যই করা যায়, কিন্তু আমার তো সবারটা বিবেচনা করতে হবে। আমি যে অ্যাসাইনমেন্ট টেস্টের যে ডিউরেশন দিচ্ছি, সেই ডিউরেশন যদি আমি এই অ্যাসাইনমেন্টের 10 দিন দেওয়ার পর আপনারা বলছেন বেশি কম সময়, তো সেক্ষেত্রে আমি যদি এটাকে 7 দিনে দিতাম, অবশ্যই আমি 7 দিনে দিতাম। আমি আমার জন্য আমি সেক্ষেত্রে আমার জন্য যদি আমি সেক্ষেত্রে বলি, সিলেবাসটা আমি একটু কমাই দিতে পারেন স্যার। জি জি। সেক্ষেত্রে একটু সিলেবাসটা কমাই দেওয়া যেতে পারে। আপনি আরো তাহলে আপনার স্ক্যাটার্ড হয়ে যাবে, আরো স্ক্যাটার্ড হয়ে যাবে। আমি কি করছি আমি খুব ভালো করে জানি, আরো স্ক্যাটার্ড হয়ে যাবে, আপনার প্রিপারেশন অগোছালো হয়ে যাবে। আমি যেটা করছি সেটা হচ্ছে আপনার প্রিপারেশনটা গোছানো করছি, ঠিক আছে? যে একটা জিনিস আপনার যে যতটুকু আপনি পড়ছেন সেটা গুছিয়ে পড়ছেন, একটা সাবজেক্ট শেষ তার মানে কি ওই সাবজেক্টের পুরোটা, যেমন এখন যেটা করছেন বাংলাদেশ অ্যাফেয়ার্স এর 30 মার্কসের, ইউ উইল ফিল কনফিডেন্ট যে না আমি 30 মার্কস একবার একবার দেখে গিয়েছি, আমার 30 মার্কস শেষ। আপনি এরপরে রিভিশন দিচ্ছেন, এরপরে যখন আপনি যাচ্ছেন আপনার পড়াটা অগোছালো হচ্ছে না। ধরেন আমি কয়েকটা পার্ট যদি মানে আমি আরো যদি ছোট ছোট করে দেই, অ্যাসাইনমেন্ট টেস্ট গুলো যদি করে দেই, তখন দেখা যাবে অ্যাসাইনমেন্ট টেস্ট কোন দিক দিয়ে যাচ্ছে এটা একটা বলার জন্যই বলা হচ্ছে। তো সেজন্য আমি মানে মোটামুটি গুছিয়ে কাজটা করছি, তো সেজন্য মানে ওইটা নিয়ে টেনশন করবেন না। বাট অ্যাসাইনমেন্ট টেস্ট যতটুকুই হচ্ছে, আপনি যেটা বলছেন, আপনি বলছেন হয়তো বা ক্লাস টেস্টের কথা, যে স্যার আমি পরীক্ষা দিতে চাচ্ছি, সেটা ঠিক আছে। কিন্তু বিসিএস এর যে অ্যাসাইনমেন্ট টেস্ট আছে, সেই টপিক গুলো ধরে ধরে যদি আমি যেভাবে করছি সেভাবে যদি করতে হয়, নিঃসন্দেহে আপনার একটু সময় প্রয়োজন হবে, ঠিক আছে? বুঝতে তাহলে পারছেন স্যার, স্যার? স্যার সিলেবাস বাকি যতটুকু আছে, বাকি হুম। সিলেবাসটার পুরো একটা প্ল্যান, কতটা অ্যাসাইনমেন্ট টেস্ট হবে এবং কত তারিখ হবে স্যার, এরকম একটা ফিক্সড দিলে
সুবিধা হতো। আচ্ছা, আমি এটা দেখি, এটা নিয়ে একটু বিবেচনা করছি আমি। দেখেন, অনেক সময় সত্যি কথা বলতে গেলে কি, টু বি ফ্র্যাঙ্ক উইথ ইউ, অনেক কিছুই থাকে যে এখানে আমি তো আর আইটিতে আপলোড দিচ্ছি না, আমি তো আর কোয়েশ্চেন আপলোড দিচ্ছি না, আমি তো আর মানে রেজাল্ট আপনার ইয়ে করছি না, কোয়েশ্চেন মানে এই সব কাজগুলো আসলে কি আমার হাতের বাইরে থাকে। তো দেখা যায় যে আমি পরে করে দেই কি, যে যেটা আগে দিয়েছে বা যেটা পরে দিয়েছে, আমি পরে যখন শুনি যে এটা আগে পরে দেয়া হয়েছে, তখন আপনার ইয়ে করেছে আর কি, মানে তখন সেটাকে আমি বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি, সময়টা যেন বাড়িয়ে দেই আর কি, মানে সেটা আমি একটু করে দেই। তো ওই আগে পরের যে ব্যাপারটা, এটা এটা নিয়ে দেখে আমি একটু কথা বলবো যে এটা কেন হচ্ছে, বা সবকিছু মিলিয়ে যে প্ল্যানের ব্যাপারটা আছে, সেই প্ল্যানেরও ডিউরেশন আমি দিয়ে তারপরে আপনাদেরকে মোটামুটি একটা আইডিয়া দিয়ে দিব আর কি, যে দেখি আমি যদি একবারে একবারে দেয়াটা আসলে আমি প্রেফার করছি না, কারণ একবারে দেয়াটা আসলে মানে জিনিসটা হয়তো বা আপনার জন্য খুব একটা বেশি, আপনাদের জন্যই ভালো হবে না, কারণ এটার ভ্যালুটা আপনারা বুঝবেন না একবারে যদি পেয়ে যান, ঠিক আছে? তো সেই জন্য একটা একটা করে যদি যান, সেক্ষেত্রে আপনাদের জন্য ভালো হবে, কারণ আপনি একবারে পেয়ে গেলে অ্যানালাইসিসটা আপনি বুঝতে পারবেন না, এই জায়গায় যে অ্যানালাইসিসটা করা হয়েছে, আপনি যদি সাবজেক্ট ধরে ধরে অ্যানালাইসিসটা দেখেন, সেই জায়গার মধ্যে আপনি বুঝতে পারবেন যে কোন জায়গায় কি হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো সেই জন্য হ্যাঁ, আলী হোসেন কিন্তু বলছে যে একবারে একবারে পেয়ে গেলে অগোছালো হয়ে যাবে। তো অগোছালোটা করার আসলে চেষ্টা করবো না আমরা, ঠিক আছে? একটু ধরে ধরে আমরা ইয়ে করব, ঠিক আছে? আবু সুফিয়ান। জি স্যার। ওকে, বাট আমি আপনাদের তাও আমি মানে আমি একটু প্ল্যান করছি যে কি করা যায়। বাট স্টিল, যদি আপনারা একেবারে লাস্ট মুহূর্তে এসে এই জাতীয় কাজ কারবার, মানে থাকে না, এই জাতীয় হোপলেস হন, হোপলেস আপনারা হননি, ইনফ্যাক্ট মানে আমি নিজেই একটু বিরক্ত আপনাদের উপরে কেন যেন হলাম, যে আপনার মার্কস গুলো যারা পাচ্ছেন তারাই পাচ্ছেন, যারা ভালো করছেন, আমি বললাম তো, আমি 5 জনের বেশি আমার হাতে ধরা স্টুডেন্ট আছে, যে 5 জন তারা হয়তোবা কোয়ালিফাই করবেন, 5 জনের বেশি ইনফ্যাক্ট। তো তার বাইরেও কিন্তু অনেক স্টুডেন্ট আছেন যাদের আমি নাম কিন্তু আপনার পাই না, তারা কিন্তু ভালো, আমি জানি তারা ভালো, আই এম নট, মানে কি বলে, আই এম নট অয়েলিং এনিওয়ান, আমি জানি আপনি ভালো, কিন্তু আপনি পারছেন না কেন? আপনার ইন্টারেস্ট নেই এই জায়গার মধ্যে, তো সেই জন্য একটু ইন্টারেস্ট আনার চেষ্টা করবেন, যে এই জায়গাতে যদি মানে পারতে হয় তাহলে একটু পড়তে হবে স্যার, এছাড়া উপায় নেই, ঠিক আছে? জি, স্নিগ্ধা রহমান। আর আমি হচ্ছে 3 মাস যাবত অসুস্থ ছিলাম, তারপরে হচ্ছে আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা ছিল মাস্টার্সে, আমার অনেক ক্লাস গ্যাপ হয়ে গেছে, আবার অ্যাসাইনমেন্ট গুলো আমি দিতে পারিনি। এখন বলছি আমি এই 6 মাসে কোর্সটা কমপ্লিট করতে পারবো? আমার দ্বারা কি সম্ভব হবে? 6 মাসে 3বার কমপ্লিট করা সম্ভব, বুঝতে পেরেছেন? 6 মাসে 3বার কমপ্লিট করা সম্ভব যদি আপনি ঠিক করে পড়েন। হ্যাঁ, আর যদি ঠিক করে না আচ্ছা। পড়েন, তাহলে 6 মাসে সিলেবাসটাও বোঝা সম্ভব না, সিংটা, ঠিক আছে? স্যার আবার হচ্ছে মাস্টার্সের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা আছে আমার ফেব্রুয়ারিতে। আচ্ছা, আপনি এর মধ্যে দিয়ে, আমি বললাম তো যে আপনি যদি চেষ্টা করেন স্যার, এর মধ্যে দিয়ে ডিপার্টমেন্টে টপারও হওয়া যায়, বিসিএস ও কোয়ালিফাই করা যায়, আবার নিজের অসুস্থতাও মেনটেন করা যায়, ঠিক আছে, যদি আপনি চেষ্টা করেন। তো একটু স্যার চেষ্টা এই করবেন 3 মাস আর হচ্ছে আমি অনেক অসুস্থ ছিলাম, এই জন্য করতে পারি না। আবার বুঝতে পারছি। ফার্স্ট সেমিস্টার পরীক্ষা ছিল। আসলে সুস্থতা শরীরে মানে সৃষ্টিকর্তা দেওয়া অনেক বড় নিয়ামত, সেটা আমি খুব ভালো করে হাড়ে হাড়ে জানি, তো সেজন্য অবশ্যই সুস্থ থাকার চেষ্টা করবেন, বাট যেটা গোল সেটা আচ্ছা। ছাড়বেন না। আপনাদের মেন্টর যদি আমি হই, এবং আমাকে যদি বলেন যে একটা জিনিস স্যার আপনার করতে হবে, কিন্তু আপনার আমি একটা পা ভেঙে দিব, তো আমি বলবো সমস্যা নেই, আমার আরেক পা আছে, আমি আরেক পা দিয়ে করব। আপনি আমার 2 পা ভেঙে দিলেন, আমি তখন বলবো আমার হাত আছে, আমি হাত দিয়ে করব। আপনি আমার এক হাত কেটে দিলেন, আমি তারপরেও আরেক হাত দিয়ে করবো, এবং আরেক হাত কেটে দিলেন, তারপরে আমি শরীর দিয়ে কোনোভাবে চেষ্টা করব, ততক্ষণ পর্যন্ত চেষ্টা করব যতক্ষণ পর্যন্ত আমার সেন্স আছে, এবং দ্যাট ইজ হোয়াট আই অ্যাম। এবং আমি এতটাও এক্সপেক্ট করছি না যে এতটা পরিমাণে আপনি, মানে কি বলে, যে একেবারে ফোকাস থাকবেন, এতটাই মানে আপনি ডেসপারেট থাকবেন, এতটাও এক্সপেক্ট করছি না, বাট তার 20% তো হতে হবে, তাই না? তার 20% তো হতে হবে। আমি জানি না আমার ফিউচারে কি আছে, আমি জানি না আমার মানে ফেইতে কি লেখা আছে, বাট স্টিল আই ট্রাইড মাই বেস্ট, এবং হোয়াট এভার আই ডিড, আই এম প্রাউড অফ দ্যাট। তো সেই জন্য এতটুকু চেষ্টা আপনাদের করতে হবে, এখন থেকে আপনাদের এই চেষ্টাটা করতে হবে, দিস ইজ দ্য প্রপার টাইম। এবং আমি আপনাদের কেয়ার লাইফের সময় হয়তো আমার স্কেজুয়ালে পাচ্ছি না, মানে কেয়ার লাইফটা হয়তো বা নিতে পারছি না, সেজন্য হয়তো এইসব ব্যাপারে কথা বলা হচ্ছে না। তো সেজন্য ব্যাপারটা আগেই বলে নিচ্ছি যে এখন যে টাইমটা আছে, এই টাইমটা যদি লস করেন আপনি শেষ। এই যে এই টাইমটা লস করলে আপনার আসলে এখানে আর হচ্ছে না। নভেম্বরে যদি সার্কুলার দেয়, এই টাইমটা থেকে যদি আপনি নষ্ট করেন, তাহলে ইউ আর ডান। এই জায়গায় নিজেকে আর কষ্ট দিবেন না, এই বিসিএস এর জার্নিতে অ্যাটলিস্ট 46 নিয়ে আর নিজেকে কষ্ট দিবেন না, 47 বা তারপরে চিন্তা করবেন, ঠিক আছে? তাহলে আসেন একটু শুরু করি আমরা ক্লাসটা, তাহলে আসেন আমরা একটু ক্লাসটা শুরু করি।
যে ব্যাপারটা ছিল, বাট আমি বিং এ মেন্টর বা বিং এ টিচার বলেন, যাই বলেন না কেন, আমি আসলে চাই যে আপনাদের যদি বকাঝকা দিয়েও হোক আপনাদের থেকে সর্বোচ্চ ভালোটা যেন আসে। ঠিক আছে, কারণ এই বয়সে আপনাদেরকে বকা দিবে না, বিসিএস নিয়ে কেউ বকা দিবে না আমি ছাড়া। বিসিএস নিয়ে আমি ছাড়া কেউ আপনাদেরকে বকা দিবে না, এটা শিওর। তো সেজন্য যদি আমারটাই না হয় দিতে হয়, যদি আমি আপনাদেরকে একটু ট্র্যাকে আনতে পারি, না হয় আমিই আনলাম। ঠিক আছে, একটু চেষ্টা করে যাবেন স্যার। আর এখন থেকে একটা কাজ করতে পারেন, একটা কাজ করতে পারেন, আপনাদের ডেইলি যে পড়া, আপনারা টেলিগ্রাম গ্রুপের মধ্যে, আপনাদের যে টেলিগ্রাম গ্রুপটা আছে, ডেইলি কে কতটুকু পড়ছেন, সে এটা নিজের একটু মানে কিভাবে পড়ছেন, কোনটা কোন কয় ঘন্টা পড়ছেন, কোন সাবজেক্টটা কয় ঘন্টা পড়ছেন, যারা মানে একেবারে ফ্রি থাকবেন, আমি বলবো না যে এটা একেবারে আপনার কি বলে যে খুব মানে এটা একটা ডিউটি, ডিউটি না, কে কত সময় পড়লেন একটা দিনে, সেটা একটু লিখতে পারেন। আপনি বলতে পারেন যে মানুষ মনে করবে শো অফ, হ্যাঁ শো অফ মনে করুক, এই শো অফটা একজনকে অন্তত মোটিভেট করবে। এই আপনার যে শো অফটা আছে সেটা একজনকে হয়তো বা মোটিভেট করবে। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে যে যদি শো অফটা হয়, শো অফটাও আপনার একজনকে হলেও মোটিভেট করবে, কারণ দুনিয়াতে মানে মানুষ থাকবেই যে বলবে যে আরে দেখেছো দেখায়, হ্যাঁ দেখায়, সমস্যা কি, এই দেখানো জিনিসটা তো একজনকে উপকার করেছে, তো আমি দেখালাম না হয়। তো সেই জন্য একটু বলবেন, একটু নিজেরা যে কে কয় ঘন্টা পড়ছেন এবং তার প্রগ্রেস কি, কতক্ষণে পড়ে কতটুকু শেষ করেছেন, টপিকটা ধরে ধরে আপনি একটু লেখার চেষ্টা করবেন গ্রুপে যে আজকে এতটুকু আমরা পড়েছি, তাহলে অন্যরাও এই জায়গার জার্নিটা সম্পর্কে একটু বুঝতে পারবে। স্পেশালি মাকসুদ, মাকসুদ আজকে ক্লাসে নেই আমি জানি, যতটুকু জানি আমি। তো স্পেশালি মাকসুদ এই কাজটা করবেন, এবং পাশাপাশি আরো যারা আছেন, অরিন আছেন, ফারজানা আছেন, আলী হোসাইন আছেন, প্রীতি আছেন, তারপরে জয়ন্ত আছেন, যারাই আছেন, মানে আপনারা একটু চেষ্টা করবেন যে কতটুকু কি করছেন। এবং তখন আপনি দিনের শেষে যদি আর কিছু করেন আর না করেন, গ্রুপটায় যদি যান, মানুষের ইমপ্রুভমেন্ট দেখলেন আপনারও ইমপ্রুভ করতে ইচ্ছা করবে, যে আমি কি আজকের দিনটা আমার নষ্ট হয়ে গেল, আজকের দিন আমি কিছু করলাম না। এই জাতীয় জিনিসগুলো কিন্তু আপনার তখন পরে ভেতর থেকে চলে আসবে। ঠিক আছে, তো একটু চেষ্টা করবেন স্যার। জি শারমিন ইসলাম, আমি আপনাকে আনমিউট করে দিয়েছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছেন? ভালো আছেন স্যার? জি আছি আলহামদুলিল্লাহ, বলুন। স্যার আপনি যেটা বললেন এইটাই অবশ্য বলতে চাচ্ছি, যে সেজান ভাইয়াকে আমি অবশ্য এই জন্য জিজ্ঞেস করছিলাম যে ভাই আপনি কত দূর আগাইছেন এই অ্যাসাইনমেন্ট নিয়ে। তো বললো যে আমার বাংলাদেশ বিষয়াবলী অলরেডি শেষের দিকে। তো আমি হ্যাঁ, একটু ও উনি পিছায়। উনি কমেন্টও করেছে, উনি কমেন্টও করেছে, মাশাআল্লাহ, মানে আমি ওনাকে খুব ভালো করে জানি। জি বলুন। জি স্যার, এইটা করলে অবশ্য অনেক ভালো হয় আমাদের জন্য, তাহলে নিজেদের ভিতরে একটু স্প্রিয়া হয় যে না হয়তো পিছিয়ে আছি, আরো একটু আগানো দরকার। এটা অনেক ভালো হয় স্যার, অনেক ভালো একটা না আর কি। অবশ্যই সেটা একটু চেষ্টা করবেন আপনারা। আর যারা এর মধ্যে দিয়ে ডিমোটিভেটিং কথাবার্তা বলবেন না, সে যান না, কে যেন আচ্ছা গোলাম মোস্তফা কমেন্ট করেছে, সরি সে যান না, এটা গোলাম মোস্তফার বাংলা প্লাস ম্যাথ কমপ্লিট অলরেডি। উনি কিন্তু, গোলাম মোস্তফা কিন্তু ভালো করছেন, দেখেন প্রথম দিকে কিন্তু ওনার অ্যাসাইনমেন্ট টেস্টে আমি সিকোয়েন্সের নাম পেতাম না, এবং আমি খুব ভালো করে জানি কারা কারা নতুন আসছেন। গোলাম মোস্তফা নতুন আসছেন, মানে আস্তে আস্তে ভালো করছেন। তাসনিম অরিন কিন্তু আস্তে আস্তে ভালো করছেন, যদিও সে 48তম বিসিএস দিবে, কিন্তু স্টিল ভালো যখন করছেন, একটা জিনিস ভালোকে ধরে রাখতে হবে। তো তো সেই জন্য অরিনের আমি জানি যে ব্যাপারটা, উনি লাস্ট দিনও বলেছিলেন যে পড়ালেখা হয়তো বা করতে পারছে না, সামথিং ইজ রং উইথ হার। তো সেই জন্য একটু চেষ্টা করবেন যে বিসিএস এর যে জার্নিটা আছে, দেখেন মানে এই জার্নিতে কি বলে যে ইমোশন ইজ দ্য কি টু সাকসেস, এছাড়া আর কিছু না। তো সেই জন্য যেটা বললাম যে যে যতক্ষণ পড়ছেন, সে ততক্ষণ পরে একটু মানে ইয়ে করবেন আর কি, মানে যে যতক্ষণ পড়ছেন সে ততক্ষণ মানে একটু লেখার চেষ্টা করবেন, তাতে অন্যরা একটু মোটিভেটেড ফিল করবেন। আর যারা স্টুডেন্ট আছেন, যারা বলছি মানে আপনারা যারা আছেন, তাদের উদ্দেশ্যে একটা কথা শুরু থেকেই বলে আসছি, এখনো বলছি, এবং মানে যতক্ষণ বিসিএস এর জার্নিতে থাকবেন ততক্ষণই বলে যাব, যতদিন পর্যন্ত না ক্যাডার হচ্ছেন, যেই কাজটা আপনার না করলে হয় সেই কাজটা আপনি করতে যাবেন না। আপনি না করলেও যে কাজটা হয়ে যাবে, সেই কাজটা আপনি করতে যাবেন না, এটা আপনাকে খুব হেল্প করবে। ঠিক আছে, এবং সেটা বুঝতে হবে যে কোন কাজটা আমি না করলেও হয়। ঠিক আছে, এটা বুঝতে হবে। ঠিক আছে তাহলে শারমিন, থ্যাংক ইউ, আমরা ক্লাসটা শুরু করি তাহলে। ঠিক আছে, ওকে। তো যেটা বলছিলাম, আমরা আজকের যে কারেকশনের ক্লাসটা, সেই ক্লাসটা মোটামুটি আমাদের, আমরা মানে সবকিছু জানি, তাও একটু জাস্ট রিভিউ করে ফেলবো যে কারেকশনে আসলে কি। আমাদের গ্রামার কিন্তু মোটামুটি যা পড়েছি তার মধ্যে থেকে এখন শুধু হচ্ছে কি সেগুলোকে দেখা। এই জায়গার মধ্যে অ্যাবজর্ভড ইন কথাটার অর্থ কি ছিল? নিমজ্জিত থাকা। হি অ্যাকিউজড দ্য ম্যান ফর স্টিলিং, এখানে ভুলটা কোথায় আছে বলতে হবে। হি অ্যাকিউজড দ্য ম্যান, অ্যাকিউজড এর পরে কি ফর বসে নাকি অফ বসে? accused the man of stealing, exactly, he accused the man of stealing, যে সে চুরির দায়ে মানুষটাকে দোষী করলো, তাই তো? he accused the man of stealing হয়ে যাচ্ছে, তাই তো? তারপরে যদি যাই আমরা,
he accused the man of stealing. I am accustomed with hot weather. Accustomed এর পরে কি বসে? Accustomed এর পরে যদি আপনি বলেন টু, এক্স্যাক্টলি accustomed এর পরে টু যদি বসে সেটা হয়ে যায় কি, যে আমি গরম আবহাওয়ার সাথে পরিচিত, বা থাকে না যে আমি অ্যাডজাস্ট করতে পারি, তাহলে আই অ্যাম accustomed টু হট ওয়েদার। তারপর যদি বলি দে আর অ্যানেক্সিয়াস ফর হিজ হেলথ, এটা কি হবে? ফর হিজ হেলথ হয়। দে আর অ্যানেক্সিয়াস অ্যাবাউট হিজ হেলথ, মানে তাদের স্বাস্থ্যজনিত কারণে তারা অ্যানেক্সিয়াস ছিল, তাই তো, বা চিন্তিত ছিল। কথার অর্থ হচ্ছে কি দে আর অ্যানেক্সিয়াস ফর হিজ হেলথ বা দে আর অ্যানেক্সিয়াস অ্যাবাউট হিজ হেলথ, যেটা হচ্ছে তারা তাদের স্বাস্থ্য সংশ্লিষ্ট ব্যাপারে চিন্তিত ছিল। ঠিক আছে, তারপরে যদি যাই উই আর অ্যারাইভড টু দ্য ভিলেজ অ্যাট নাইট, ভুলটা কোথায় আছে? অ্যারাইভড টু দ্য ভিলেজ অ্যাট নাইট, অবশ্যই অ্যাট বসবে। অ্যারাইভড এর পরে টু কেন বসবে? কারণ টু হচ্ছে কোন একটা দিকে যাওয়া। এখন আপনি তো বসে মানে সেখানে তো অলরেডি আছেন, তো যেখানে অলরেডি আছেন সেটা টু কেন হবে? নিশ্চয়ই অ্যাট হবে। একটা জায়গায় আপনি যেহেতু আছেন সেজন্য এটা হয়ে যাবে কি অ্যাট। অ্যারাইভড অ্যাট দ্য কলেজ, কি বলে, উই অ্যারাইভড দ্য ভিলেজ অ্যাট নাইট। তারপরে যদি বলি হি ইজ নাও অ্যাশেমড ফ্রম হিজ কন্ডাক্ট, দেখেন পড়তেই তো খারাপ লাগছে, পড়তেই কিন্তু খারাপ লাগছে। আমরা কি জানি অ্যাশেমড এর পরে কি হয়? অ্যাশেমড এর পরে অবশ্যই অফ বসে। অ্যাশেমড অফ মানে কি, কোনো কিছুর যখন আপনি লজ্জিত বোঝাচ্ছেন, যে কোনো কিছু নিয়ে আপনি যদি লজ্জিত বোঝান তাহলে সেটা হয়ে যায় অ্যাশেমড অফ। তারপরে যদি বলি ক্রিশ্চিয়ান বিলিভস টু জিসাস খ্রিস্ট, ক্রিশ্চিয়ান বিলিভস, বিলিভের পরে ইন বসে। আমরা জানি বিলিভের পরে ইন বসে মানে কি আস্থা থাকা, কোনো কিছুর প্রতি আস্থা থাকা বোঝাতে বিলিভের পরে সবসময় ইন বসে, তাই তো, কোনো কিছুর প্রতি আস্থা থাকা বোঝাতে। তারপরে যদি বলি শি হ্যাজ বেনিফিটেড অফ দ্য চেঞ্জ, শি হ্যাজ বেনিফিটেড অফ দ্য চেঞ্জ, সেক্ষেত্রে বেনিফিটেড পরে কি হবে? হুম, ভুল হচ্ছে না তো? একজনও পারছেন না কেন? she has benefited from the change, না benefited from, কোনো কিছু থেকে আপনি যখন বেনিফিটটা পাচ্ছেন, বেনিফিটেড ফ্রম হয় না? অবশ্যই বেনিফিটেড ফ্রম হয়। কেন আপনার এই এই সহজ জিনিসটা কেন অনেকে পারছিলেন না একটু বলবেন তো আমাকে? বেনিফিটেড ফ্রম মানে কোনো কিছু সম্পর্কে বেনিফিট পাওয়া, কোনো কিছু থেকে বেনিফিটটা অর্জন করা। হি বোস্টেড ফর হিজ রিচেস, বোস্টেড এর পরে ফর হয় নাকি অন্য কিছু হয় বলেন তো? বোস্টেড এর পরে সবসময়, বোস্টেড এর পরে সবসময় অফ হয়। বোস্টেড অফ মানে কি গর্ব করা, তাই তো। হি বোস্টেড অফ হিজ রিচেস। আচ্ছা এই জিনিসগুলো আপনারা কি লিখে নিচ্ছেন? আপনাদের যে লেকচার শিট আছে সেখানে লিখে নিচ্ছেন বা কি করছেন একটু বলেন তো আমাকে? এটা লিখে নিলে ভালো হবে আমার কাছে মনে হয়, যদিও এই জিনিসগুলো আপনারা জানেন, বাট স্টিল মানে কি বলে যে একটু যদি আপনাদের কাছে জিনিসটা থেকে যায় খারাপ হয় না। কিন্তু লিখে নিচ্ছেন নাকি কি করছেন? আচ্ছা লিখে নিচ্ছেন, হ্যাঁ। এই জিনিসগুলো যেটা আসলে ভুলটা আছে সেটা একটু লিখে নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? তারপরে আসি আমরা, হি বোস্টেড অফ হিজ রিচেস। তারপরে যদি আমি বলি হি ইজ ভেরি কেয়ারফুল ফর হিজ হেলথ, হি ইজ ভেরি কেয়ারফুল ফর হিজ হেলথ, এটা কি হবে? কেয়ারফুল, কেয়ারফুল এর পরে কি হয়? হি ইজ ভেরি কেয়ারফুল অফ হিজ হেলথ, হি ইজ ভেরি কেয়ারফুল অফ, যে সে তার স্বাস্থ্য নিয়ে খুব সচেতন আছে। হি কেম উইথ দ্য ট্রেন ইয়েস্টারডে, হি কেম উইথ দ্য ট্রেন ইয়েস্টারডে, কি হবে? কেম এর পরে আহা, কেম অফ হলে তো সে মানে আরেক জায়গা থেকে মানে একটা পরিবার থেকে আসে এরকম বোঝায়। হি কেম অন দ্য ট্রেন মানে ট্রেনের মধ্যে করে যখন আসছে সেটাকে বোঝাতে অন ব্যবহৃত হয়। হি কেম অন দ্য ট্রেন ইয়েস্টারডে। মেনি পিপল কমপ্লেইন ফর দ্য হিট, কমপ্লেইন্টের পরে কি বসে? কমপ্লেইন্টের পরে কি বসে বলেন তো? কমপ্লেইন্টের পরে কমপ্লেইন্ট অ্যাগেইনস্ট বসে না? কমপ্লেইন্ট অ্যাগেইনস্ট, কোনো কিছু নিয়ে কোনো কিছুর বিপক্ষে কমপ্লেইন করাই তো হয়, তাই না? কোনো কিছুর বিপক্ষে যদি কমপ্লেইন করা হয় তাহলে কমপ্লেইনের সাথে অ্যাগেইনস্ট হয়, মানে এই ব্যাপারে তারা কমপ্লেইন করছে। মেনি পিপল কমপ্লেইন অ্যাগেইনস্ট দ্য হিট, মানে অনেক মানুষরা এই গরমের ব্যাপারে কমপ্লেইন করছে। অনেক মানুষ বলছে যে এই গরমটা আমাদের ভালো লাগছে না, তাই তো। তাহলে কমপ্লেইন অ্যাগেইনস্ট দ্য হিট। তারপরে যদি বলি আওয়ার ক্লাস ইজ কম্পোজড ফ্রম 30 বয়েজ, কম্পোস্টের সাথে ফ্রম বসে? আওয়ার ক্লাস কম্পোজড অফ, এই কম্পোজড অফ মানে কি গঠিত হওয়া,
এই কম্পোজড অফ কথাটার অর্থ কি? কম্পোজড অফ হচ্ছে কি গঠিত হওয়া। আমাদের ক্লাস 30 বয়েজ বা 30 জন ছেলে নিয়ে গঠিত হয়েছে, এই জিনিসটা হয়ে যায় কি আওয়ার ক্লাস কম্পোজড অফ 30 বয়েজ, তাই তো? তারপরে যদি আমরা বলি আই হ্যাভ গ্রেট কনফিডেন্স টু হিম, গ্রেট কনফিডেন্স টু হিম, এটা কি হবে? আই হ্যাভ গ্রেট কনফিডেন্স টু হিম, আই হ্যাভ গ্রেট কনফিডেন্স ইন হিম, আই হ্যাভ গ্রেট কনফিডেন্স ইন হিম। আসেন তো একটা কাজ করি, আমরা একটু এই জিনিসগুলো এভাবে না করে আমরা একটা কাজ করি, যে যতক্ষণ কারেক্ট অ্যান্সার বলতে পারবেন সে ততক্ষণ অ্যান্সার করবেন। যে কেউ হ্যান্ড রেজ করেন, এবং ইফ ইউ ফিল ইউ আর কনফিডেন্ট, তাহলে আমরা একজন একজন করে ধরে যে এই সেন্টেন্সে ভুল কি আছে, তিনি যতক্ষণ পর্যন্ত কারেক্ট অ্যান্সার করতে পারবেন ততক্ষণ পর্যন্ত তিনি কারেক্ট অ্যান্সার করবেন, তারপর আরেকজনের সাথে আমরা মানে আরেকজন কারেক্ট অ্যান্সার করা শুরু করবেন, কারণ আপনারা অনেকেই কিন্তু পারছেন আমি দেখছি। তার মানে জিনিসটা যদি আপনি যে পারছেন সেটা যদি অন্যরা জানে, সেক্ষেত্রে কিন্তু মানুষের সুবিধা হয়ে যাবে, মানে উপকার হয়ে যাবে। সেক্ষেত্রে কেউ হ্যান্ড রেজ করেন তো আপনারা, কে হ্যান্ড রেজ করতে পারবেন? কার সাহস আছে? সাহস তো অনেকেরই আছে, আমার স্টুডেন্টদের আবার সাহস না থাকবে? অবশ্যই সাহস আছে, বাট মানে কে ফার্স্টে যেতে যাচ্ছেন সেটা হচ্ছে কথা। আচ্ছা, গোলাম মুস্তফা, ভেরি গুড। জি, গোলাম মুস্তফা। আসসালামু আলাইকুম স্যার, কেমন ওয়ালাইকুম আছেন? স্যার, ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি ওকে, স্যার। ভেরি গুড। তাহলে বলেন তো এরপরে আমরা যাই, আপনি যতক্ষণ পর্যন্ত, রুলসটা হচ্ছে কি, আপনি যতক্ষণ পর্যন্ত কারেক্ট অ্যান্সার দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনি কারেক্ট অ্যান্সার করবেন, এবং আমরা সেটাকে এক্সপ্লেইনও করবো আপনার কারেক্ট অ্যান্সারের পরে। বাট এরপরে আমরা কি করব, যে সেটাকে মানে আপনার যখন ভুল হয়ে যাবে তারপরে আরেকজন এটাকে ইয়ে করবে আর কি, ঠিক আছে? তাহলে আমরা জি স্যার। চলেন প্রথমে আপনার যে কোয়েশ্চেনটা সেটাতে একটু যাই। উই মাস্ট কনফার্ম উইথ দ্য রুলস। কনফার্ম, কনফার্ম টু হবে স্যার, কনফার্ম কনফার্ম টু মেনে টু চলা। হবে। কনফার্ম টু মানে কি? মেনে ফলো চলা। করে চলা। কনফার্ম টু, উই মাস্ট কনফার্ম টু। গোলাম মুস্তফা, প্রিপোজিশন পড়াটা মনে হয় কাজে দিয়েছে ভালো, তাই না? জি স্যার। তারপর ভেরি স্যার গুড। আমি গত 3-4 দিন ধরে ইংরেজি পড়িনি, পড়ছেন? পড়তেছি না। আমি বাংলার ম্যাথ শেষ করলাম স্যার, এখন ওকে, ভেরি গুড। এটা আসলে কি স্ট্র্যাটেজি, আস্তে আস্তে যখন প্রেসার বাড়বে তখন প্রেসারে কিভাবে আপনি রেসপন্ড করেন সেটাও কিন্তু বিসিএস এর স্ট্র্যাটেজি। প্রেসারের এখনো ধারের কাছে কিচ্ছুই আপনারা পান নাই। প্রেসার তো দেখবেন আর কিছুদিন পরে, আর কিছুদিন পরে 14 ঘন্টা 16 ঘন্টার নিচে পড়ালেখার কল্পনাও করতে পারবেন না যদি বিসিএস কোয়ালিফাই করতে চান। আর যদি মনে করেন যে না এমনিতেই হাসতে খেলতে হয়ে যাবে জিনিসটা, তাহলে অন্য হিসাব, তাহলে আপনি বেশি কষ্ট পাবেন ইনফ্যাক্ট। আচ্ছা, একটু সময় দিন। আচ্ছা, তারপরে যদি যাই আমি, কনফার্ম, উই মাস্ট কনফার্ম টু দ্য রুলস। আই কনগ্রাচুলেট ইউ ফর ইয়োর সাকসেস, এটা কি হবে স্যার? কংগ্রেচুলেট। স্যার এখানে কংগ্রেচুলেট টু ইয়োর সাকসেস। আই কনগ্রাচুলেট টু, টু ইয়োর আমার তো মনে সাকসেস। হয় ভুল করলেন। কনগ্রাচুলেট অন হয়ে যায় স্যার। কনগ্রাচুলেট অন মানে কি, কোনো কিছুর ব্যাপারে কনগ্রাচুলেট করা, বা কোনো কিছুর ব্যাপারে আপনি যখন ইয়ে করছেন আর কি, কি বলে যে কি বলে, কনগ্রাচুলেট কি, অভিনন্দন করছেন, অভিনন্দন করা। তাহলে এটা হয়ে যাচ্ছে কনগ্রাচুলেট অন, অন। তাই তো? এরপরে কে বলবেন? জি স্যার। তাহলে গোলাম মোস্তফা, এরপরে আবার হ্যান্ড রেজ করেন আরেকজনের ভুল হলে, তারপরে আবার আমরা আসছি। জয়ন্ত গেইন। আসসালামু আলাইকুম স্যার, ভালো ওয়ালাইকুম আছেন? স্যার, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন স্যার? জি স্যার। ওকে, বলুন স্যার। আমরা প্রথমটায় তাহলে চলে যাই। প্রথমটায় যদি আমরা বলি a year consists from 12 months. কনসিস্ট কনসিস্টিন। Consist in, শিওর আপনি? আমার কাছে তো মনে হচ্ছে না। কনসিস্ট অফ মানে কি, গঠিত হওয়া। কনসিস্ট অফ কথাটার অর্থ কি, গঠিত হওয়া। কনসিস্ট অফ কথাটার অর্থ কি হচ্ছে, গঠিত হওয়া, গঠিত জি হওয়া। স্যার। এটা হচ্ছে কনসিস্ট অফ, তাই তো? জি স্যার। এরপরে যদি যে আমরা, গুড। তারপরে কোয়েশ্চেনটা, দ্য মাউন্টেন্স আর কাভার্ড বাই স্নো। এটা তো আপনি তো ভুল করে ফেলেছেন, জান, আরেকটা সুযোগ, এটা বলেন কি হবে? কভার কভার্ড বাই, ওইখানে তো কভার্ড বাই আছে তো স্যার, কভার্ড উইথ স্যার। উইথ, কারণ কোনো কিছু দ্বারা আবৃত থাকা বোঝাতে কভার্ড এর পরে উইথ বসতে পারে। কোনো কিছু যদি জি স্যার। কোনো কিছু দ্বারা আবৃত থাকে সেক্ষেত্রে কভার্ড উইথ বসে। উইথ দ্য বলবে। জি। মাউন্টেন্স আর কভার্ড উইথ স্নো।
Wait, The man was cured from his cured illness. of. জি Cured স্যার, cured of. of his illness. Cured of মানে কি? সুস্থ হওয়া। The man জি was স্যার। cured of মানে কি? সুস্থ হওয়া। সুস্থ হওয়া। ঠিক আছে? এরপরে যদি জি আসি স্যার। আমরা, many people have died from malaria. Died of. Very good. তাহলে আমি যদি বলি many people died dash accident. By স্যার। Okay, many people died dash country. Country for. Okay, many people died dash overeating. মারা তাহলে হচ্ছে এটা স্যার ওভার। Overeating. জি স্যার। From. বেশি বেশি অক্ষর আছে ও এটাতে। আচ্ছা, ও আচ্ছা। From. জি স্যার, Okay. ভুলে গেছি স্যার। তাহলে এরপরে যদি যাই আমরা, my book is different than yours. My book is different than yours. এটা কি হবে স্যার? ডিফারেন্ট উই ইন স্যার, ডিফারেন্ট ইন। Different in. দেখি তো কি আছে? My book is different Different from from. yours. Unfortunately জি স্যার। এই জায়গাটায় জি ভুল স্যার। করে ফেললেন। ঠিক আছে? My book is জি স্যার। different from. Different from মানে কি? ভিন্ন। এই different from কথাটার অর্থ হচ্ছে কি? ভিন্ন। ডিফারেন্ট ফ্রম কথার অর্থ হচ্ছে কি? ভিন্ন, তাই তো? কোনো কিছুর থেকে যদি ভিন্ন। পার্থক্য বোঝায় জি স্যার। সেক্ষেত্রে ডিফারেন্টের পরে ফ্রম বসে। I divided the From. cake in 4 parts. আচ্ছা ঠিক আছে, নামাজ। ইনটু স্যার। ওকে, I divided the cake in 4 parts. স্যার ইনটু। ইনটু যদি আমি বলি I divided the cake into 4 parts, সেটা হয়ে যাচ্ছে। কিন্তু জয়ন্ত আপনি না ভুল করেছেন, আপনাকে তারপরও আমি দিয়েছি না? জি স্যার। আচ্ছা তাহলে এরপরে আরেকজনকে দিই, দাঁড়ান, আপনি আবার হ্যান্ড রেজ করেন, পরবর্তীতে আপনার কাছে আসছি। ঠিক আছে? আচ্ছা এরপরে সাজিয়া বলুন তো। The woman was dressed in আপনার black. শরীরের কি অবস্থা সাজিয়া? স্যার অনেক খারাপ স্যার, শরীর অনেক দুর্বল, কিছু করতে পারছে না, আমার কান্না করছে শুধু সারাদিন। না না, কান্না কেন করবেন? শরীর সুস্থতা আল্লাহর দেয়া অনেক বড় নিয়ামত, আগে সুস্থ হন, পড়ালেখা করা যাবে, সমস্যা নেই। কিন্তু স্যার অনেক পিছিয়ে যাচ্ছে, আমি কিছুই করতে পারি না। না না, এটা কোনো সমস্যা না, পিছায় যাচ্ছেন সেটা। আরে সচিন টেন্ডুলকার 2 দিন না খেললে কি সে ক্রিকেট খেলা ভুলে যাবে? হ্যাঁ, যদি সচিন টেন্ডুলকার ধরেন 2 দিন ক্রিকেট খেলে নাই, তিনি তো কি ক্রিকেট খেলতে পারবে না? আর এরপরে কি সে ব্যাট ধরা ভুলে যাবে? তো আপনি হচ্ছেন সচিন টেন্ডুলকার, তো সেই জন্য আপনি যদি স্যার আমি 2 দিন ক্রিকেট নাই খেলেন, 2 দিন পড়ালেখা না করেন, আপনার জায়গাটা অন্য কেউ নিয়ে ফেলতে পারবে না, এটা মাথায় রাখবেন। ঠিক আছে? এক সপ্তাহ আমি কিচ্ছু করতে পারি না। 1 সপ্তাহ এটা কোনো সমস্যা না স্যার, পরবর্তী সময়টা এটাকে আপনি কভার করে ফেলবেন। এই 1 সপ্তাহকে, এই যে আপনার 1 সপ্তাহের মধ্যে যে আপনার একটা চলছে, কি বলে যে মানে আপনার যে নিজের মধ্যে একটা গিলটি ফিল হচ্ছে যে আপনি 1 সপ্তাহ পড়ালেখা করেননি, এই জিনিসটা কিন্তু পরবর্তী যে পড়াটা আছে সেই পড়াটাকে আপনার বাড়িয়ে দেবে, সেটার ফুয়েল হিসেবে কাজ করবে। সেই জন্য এটা হয়, এটা কিন্তু খুবই হয় যে আপনি পড়ছেন, এমন টাইমে হঠাৎ করে আপনি দেখলেন যে এই জাতীয় জিনিসগুলো, হঠাৎ করে আপনি দেখলেন যে একটা সময় আপনার পড়াটা একটু কম হচ্ছে। তো এটা হতে পারে, কিন্তু সেটাকে ওভারকামও আমাদের করতে হবে। ঠিক আছে? দুর্বল হলে চলবে না সাজিয়া, ট্রাই ক্যাডার হতে করতেছি। হবে। আপনি কি বলছেন? কয়দিন পড়েন নাই সেজন্য মন খারাপ করে দুর্বল থাকলে হবে? পড়ালেখাটাই সবকিছু না, এই যে এই সকল জায়গায়, এই সকল সিচুয়েশনে মানসিক মানে মেন্টাল হেলথটাকে যে ধরে রাখা, যে হ্যাঁ আমি জানি আমি পারছি না, কিন্তু আমি যে পারবো সেটাও আমি জানি, এইভাবে ম্যাচিওর হতে হবে যে আমি যে পারছি না এখন আমি সেটা জানি, কিন্তু আমি ভবিষ্যতে পারবো সেটাও আমি জানি, এতটুকু মাথায় রাখতে হবে। ঠিক আছে? ক্যাডার হতে হবে। এত তাড়াতাড়ি মানে থাকে না 2 দিন 1 সপ্তাহ পড়ছেন, আপনার জার্নি তো এটা 3 বছর 4 বছরের, তো 3-4 বছরের জার্নি আপনি 1 সপ্তাহের মধ্যে যদি মন খারাপ করে বসে থাকেন, এরকম আরো 4-5 সপ্তাহ আপনার লাইফে আসতে পারে, আল্লাহ না করুক। এরকম আরো 4-5 সপ্তাহ আপনার লাইফে আসতে পারে যে আপনি হয়তো কনসেন্ট্রেট করতে পারছেন না, বাট তাই কি ভেঙে পড়া চলবে? চলবে নাকি বলেন? জি স্যার, এখন কালকে থেকে যা পারি স্যার তাই পরে পরীক্ষাটা দিব কোনোরকম। ইনশাআল্লাহ, সমস্যা নেই, ইনশাআল্লাহ। কিন্তু আপনি খুব একটা বেশি প্রেসার নিবেন না। ঠিক আছে? তাহলে আসেন তারপরে বলি। আচ্ছা আমি কি ওনাকে খুব আস্তে শুনতে পাচ্ছি না? সাজিয়া একটু জোরে বলবেন তো স্যার, আমি আপনাকে একেবারেই খুব কম শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা কি হবে? দ্য ওম্যান ওয়াজ Was dressed in black. ড্রেসড ইন Dressed মানে in কোন black. একটা ড্রেসের মধ্যে, ড্রেসড ইন মানে কি? সজ্জিত হওয়া, তাই তো? দিস ইজ অ্যান এক্সেপশন অফ দ্য রুল। কি হবে এটা? To the rule. এক্সেপশন টু দ্য রুল। ভেরি গুড, দিস ইজ অ্যান এক্সেপশন টু দ্য রুল। তারপরে যদি আমরা বলি, দে এক্সচেঞ্জ উইথ বাই মেশিনারি। From machinery. কি কোনটা? They exchanged
ওয়েট স্যার, ফ্রম মেশিনারি হবে না টু মেশিনারি? দুইটার একটাও তো নাই হইতে পারে। এক্সচেঞ্জড স্যার, এটা উইথও তো হতে পারে, এটার সাথে সেটা এক্সচেঞ্জ করেছে। এক্সচেঞ্জ উইথ উইথ মেশিনারি মানে মেশিনারির সাথে সে ওইটাকে এক্সচেঞ্জ করেছে, বুঝতে পেরেছেন? দে এক্সচেঞ্জ জি উইথ স্যার। বাই মেশিনারি না হয়ে দে এক্সচেঞ্জ উইথ উইথ মেশিনারি মানে মেশিনারি দিয়ে সে ওইটাকে এক্সচেঞ্জ করেছে, বুঝতে পেরেছেন? তাহলে এটা জি হয়ে যায় স্যার। উইথ উইথ মেশিনারি। তারপর যদি বলি হি ফেইলড ফ্রম ম্যাথমেটিক্স লাস্ট ইয়ার, বলেন এখানে ভুল ইন কোনটা? ম্যাথমেটিক্স, ইন ম্যাথমেটিক্স লাস্ট ইয়ার। In mathematics last year, very good. In mathematics last year, the jar was full with oil. ফুল অফ অয়েল। Full of, জি স্যার। দেখি তো কি আছে, the jar was full of oil, very good. এরপরে যদি যে আমরা you must guard এগেইনস্ট, from গার্ড bad, এগেইনস্ট, you গার্ড এগেইনস্ট। guard against bad habit, অর্থাৎ খারাপ অভ্যাস থেকে আপনার দূরে থাকা। এই মাকসুদ আপনি ভুল করছেন কেন? তো guard against, you must guard against bad habits. এরপর যদি বলি he was found guilty for murder, অফ মার্ডার, he was found guilty of murder, অর্থাৎ অফ সে মার্ডার। মার্ডারের দায়ে দোষী হয়েছে, তাই তো? তারপর যদি বলি she is not interested for her work, ইন্টারেস্টেড টু হার্ড ওয়ার্ক। she is not interested to her work, কিন্তু এটা তো ইন্টারেস্টেড এর সাথে ইনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়, যে কোনো কিছুর ভেতরে নিমজ্জিত থাকা। ইন্টারেস্টেড এর সাথে ইন বসে না, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ইন্টারেস্টেড টু তো হয় না, ইন্টারেস্টেড এর পরে ইন বসে না সবসময়, তাহলে ইন্টারেস্টেড এর পরে সবসময় ইন বসে। ঠিক আছে সাদিয়া, থ্যাংক ইউ, কয়েকটাই পেরেছেন আপনি। এরপরে যদি যাই আমরা, তারপর এটা কি বলবেন? এরপরে কি আছেন? এরপরে কি আছেন? আচ্ছা, ইভা, নুসরাত জাহান ইভা আছেন। তারপরে ইভা শুনতে পাচ্ছেন আমাকে? আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম স্যার, স্যার, ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। জি বলুন, এটা কি হবে? হি ইজ জেলাস ড্যাশ হিজ ব্রাদার, জেলাস অফ হিজ ব্রাদার হবে। হি ইজ জেলাস অফ। জেলাস অফ মানে কি? কোনো বিষয়ে ঈর্ষান্বিত হওয়া। জেলাস অফ যদি বলেন, হি ইজ জেলাস অফ হিজ ফাদার, কোনো বিষয়ে ঈর্ষান্বিত হওয়া। দে আর লিভিং টু ইংল্যান্ড সুন, স্যার এটা হবে দে আর লিভিং ফর ইংল্যান্ড। দে আর লিভিং ফর ইংল্যান্ড সুন, ভেরি গুড। তারপর যদি আমি বলি শি ওয়াজ ম্যারিড উইথ আ রিচ ম্যান, শি ওয়াজ ম্যারিড টু আ রিচ ম্যান। she was married to a rich man, very good, she was married to a rich man. তারপর যদি বলি the teacher is pleased from me, দ্য টিচার ইজ প্লিজড উইথ মি। the teacher is pleased with me মানে কি? কোনো কিছু নিয়ে টিচার যখন খুশি আছে সেটা বোঝাচ্ছে, pleased with me। তারপর যদি বলি মহিন is popular among his friends, স্যার এটা মহিন ইজ পপুলার অ্যামং হিজ ফ্রেন্ডস। among his friends, এটা তো কারেক্ট স্যার এটা, না, ইনকারেক্ট। কারেক্ট হবে কি? হ্যাঁ হ্যাঁ, এটা তো স্যার এটা জানি না কি হবে। জানেন না কি হবে? একটা কিছু বলে দিলেই তো হতো। যাক, আপনার এটা অ্যান্সার আমি নিলাম। কেন নিলাম জানেন? কারণ 200 নাম্বার এমসিকিউ পরীক্ষায় আপনার কিন্তু না অ্যান্সার করারও অপশন আছে, ঠিক আছে? সেজন্য আপনি ভুল অ্যান্সার না করে যদি স্কিপ করে যান, তাহলেও কিন্তু আপনি কোয়ালিফাই করেছেন, ঠিক আছে ইভা? তার মানে জি আপনার স্যার, ভুল হয় জি নাই, নেগেটিভ মার্কিং হয় নাই, 0.5 নেগেটিভ মার্কিং না? জি জি স্যার। তো সেজন্য আপনি তো ভুল করেন নাই, সেজন্য আপনি এখনো আছেন ইয়েতে। তাহলে মোহিন ইজ পপুলার উইথ হিজ ফ্রেন্ডস হু প্রেসাইড ইন দ্য লাস্ট মিটিং, হু প্রিসাইড অ্যাট দ্য লাস্ট মিটিং। হু প্রেসাইড at the last meeting, ঠিক আছে, ভেরি গুড, হু প্রেসাইড at the last meeting। তারপরে যদি আমরা বলি we rejoiced his success, কি হবে? এখানে ইন হবে। Rejoiced, ইন। we rejoiced in his success যদি আমরা বলি, তাহলে তো সাকসেসের মানে সাকসেসটা তো একটা ছোট জিনিস না, মানে থাকে না যে একটা স্পেসিফিক জিনিস, খুবই স্পেসিফিক জিনিস। তাহলে সেই ক্ষেত্রে একটা মোর অ্যাপ্রোপ্রিয়েট, রিজয়েসড ইনটা হতে পারে না, একটা হতে পারে সেই ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে উই রিজয়েসড অ্যাট হিজ সাকসেস। আর ইউ রিলেটেড উইথ হিম ইন এনি ওয়ে, কি হবে স্যার? এটা হবে আর ইউ রিলেটেড টু হিম ইন এনি ওয়ে। আর ইউ রিলেটেড টু হিম ইন এনি ওয়ে, ওকে, ভেরি গুড।
He repented from his wrongdoing. He repented for his wrongdoing. He repented of his wrongdoing. Unfortunately, এটা ভুল হয়ে গেল। Repented of হচ্ছে কি, সে কোনো ভুল থেকে দূরে সরে থাকা, এই জাতীয় কথাগুলো হতে পারে। তাহলে repented এর পরে of বসে। তাহলে ইভা, আপনি তো ভুল করে ফেললেন। এরপরেরটা যদি আমরা যাই, ইভার পরে যদি অন্য কেউ বলতে চান তাহলে একটু হ্যান্ড রেজ করবেন। এরপরে একটু হ্যান্ড রেজ করবেন। The teacher often sits at his desk. জি, রুবিনা বলুন তো স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আছি স্যার, ভালো আছি আলহামদুলিল্লাহ। বলুন এটা কি হবে? The teacher often sits at his desk. In his desk. Sits কোথায় in কোথায়? his desk. In The his teacher desk. often sits in his desk. on কোনো কিছুর উপরে এই যে লেগে থাকা অর্থে প্রিপোজিশন অন বসে না? টিচার জি তো স্যার। ডেস্কের মধ্যে কি লেগে থাকবে না বসে? তাহলে লেগে থাকা অর্থে অন হয়। আচ্ছা, আপনি প্রথমটা যেহেতু ভুল করলেন, আরো দু একটা দেই আপনাকে। এটা বলুন তো স্যার। I hope he will succeed at his work. I hope he will succeed in his work. In his work. Succeed. I hope he will succeed in his work. Very good. কারণ succeed in বলতে কি, যে আপনার সাফল্য আনা, সেটাকে বোঝানো হয়। I am sure for his honesty. কি হবে? I am sure to his honesty. I am sure to his honesty যদি বলি, সেটা অফ হয়ে যায়। I am sure of. Sure of মানে কি, কোনো কিছুর ব্যাপারে নিশ্চিত থাকা। শিওর এর পরে টু হয় না, হ্যাঁ, শিওর অফ হয়। তাহলে রুবিনা তো ভুল করে ফেললেন। এবার কি বলবেন এর পরেরটা? আসলে সেন্টেন্স কারেকশনটা মোটামুটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আসে বেশিরভাগ ক্ষেত্রে। এছাড়াও কিছু জায়গা আছে যে জায়গাগুলো আসলে আমরা দেখবো সামনে গিয়ে, কিন্তু স্টিল অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা থেকেই বেশি প্রশ্ন আসে সেন্টেন্স কারেকশনে, ঠিক আছে? তারপরে যদি আমরা বলি, দ্য ম্যান টাইড দ্য হর্স অন আ ট্রি। দ্য ম্যান টাইড দ্য হর্স অন আ ট্রি। কে বলবেন? আবু সুফিয়ান। আবু সুফিয়ান, হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। টাইড টু। Tied the man tied the horse to a tree. Very good. The man tied the horse to a tree. একটা গাছের সাথে বেঁধেছে, তাই তো? জি। কি করেছেন এগুলা? অ্যানিমেশন এরকম লাফাচ্ছে, মজার ছিল কিন্তু। এটা অ্যানিমেশনটা মজার ছিল, সুন্দর হয়েছে এটা। আচ্ছা, তারপরে যদি আমরা বলি, they were warned about the danger. বলেন তো আবু সুফিয়ান। ওয়ার্নড অফ দ্য ডেঞ্জার। They were warned of the danger. কোনো কিছুর ব্যাপারে warned of হয়ে যায়, সেজন্য warned of মানে কি, কোনো কিছুর ব্যাপারে সতর্ক করা বোঝাতে warned এর পরে of বসে। Do your work without to speak. উইদাউট স্পিকিং। Without speaking. Do your work without speaking. Very good. He went away, insisted to wait. ইনসিস্টেড অন ওয়েটিং। Insisted on waiting. কিন্তু insisted এর পরে যদি শুধু waiting দিয়ে দেন, সেটা কি হয়? ইনসিস্টেড পর পার্টিসিপল। ইনসিস্ট অন, ইনসিস্টেড এর পরে যদি আপনি ওয়েটিং দিয়ে দেন, সেটাও কিন্তু হয়ে যায়। সেক্ষেত্রে সেটা কি হয়, কোন পার্টস অফ স্পিচ হয়? হি ওয়েন্ট অ্যাওয়ে, ইনসিস্টেড, ওয়েটিং। এটা কি হয়? এটা তো জিরান্ড হয় না? এটা যে জিরান্ড হয় সেটা ধরতে পারছেন? একটা ভার্বের পরে আরো একটা ভার্ব আছে, একটা ভার্বের পরে আইএনজি যুক্ত আরেকটা ভার্ব আছে, সেটা কি জিরান্ড হয় না? হ্যাঁ হয়, জিরান্ড হয়। ওয়েন্ট অ্যাওয়ে, ইনসিস্টেড। ইনসিস্টেড, হি ওয়েন্ট অ্যাওয়ে, ইনসিস্টেড, ওয়েটিং, তাই তো? হি ওয়েন্ট অ্যাওয়ে, ইনসিস্টেড টু ওয়েটিং। সেক্ষেত্রে আপনি যখন বলেন যে সে ইনসিস্টেড অন, মানে কি, দৃঢ় আপনার কোনো কিছুর প্রতি কি বলে, যে জেদ করা। এখন সে জেদ না করে, মানে এটা দিয়ে বোঝাচ্ছে কি, যে সে চলে গিয়েছে অপেক্ষা না করে, সেজন্য ইনসিস্টেড ওয়েটিং কথাটা চলে আসে, ঠিক আছে? তারপরে যদি যে আমরা হি ইজ, এটা ট্রিকি ছিল, এটা আপনাকে তাও কাটলাম না আমি। আসেন তো এটা বলেন তো স্যার। হি ইজ কোয়াইট ক্যাপেবল টু ডু দ্যাট। কোয়াইট ক্যাপেবল অফ ডুইং দ্যাট। ওকে, এটা হয়েছে। হি ইজ কোয়াইট ক্যাপেবল অফ doing that. Good. She is always fond to talk.
She is always fond of talking. He is always fond of talking. Very good. She is always fond of talking. আচ্ছা, আমার তো একটু সময় দেওয়া উচিত। আপনারা যারা লিখছেন তাদের কি হচ্ছে এত তাড়াতাড়ি লেখা? একটু বলবেন তো আমাকে, লেখা যারা লিখছেন খাতায় তাদের কি হচ্ছে এত তাড়াতাড়ি, নাকি আরো সময় দিব? মানে সময়টা কি হচ্ছে, কি লিখতে পারছেন না? তাহলে লিখতে পারেন নাই? আচ্ছা, তাহলে আরেকটু সময় করে আমি দিচ্ছি। হ্যাঁ, তাহলে শি অলওয়েজ ফন্ড অফ টকিং এটাই লিখে ফেলবেন। আচ্ছা, রেকর্ডিং থাকবে, হ্যাঁ, পরে দেখে নিতে পারবেন, বা আমি মানে আমি যে ফাইলটা আছে সেটা আমি আজকে দিয়ে দেওয়ার ব্যাপারে দেখে আমি এখনই কথা বলবো আর কি, ক্লাসটা শেষ হলে। তাহলে শি ইজ অলওয়েজ ফন্ড অফ টকিং। শি ইনসিস্টেড টু গো। He insisted on going. হি ইনসিস্টেড অন On মাই গোয়িং। কার যাওয়ার জন্য? সেজন্য একটা যদি আমি বলি হি ইনসিস্টেড অন মাই গোয়িং, সে আমার যাওয়ার জন্য জেদ করছে, সেজন্য হয়ে যায় হি ইনসিস্টেড অন মাই গোয়িং। going. I object to be treated like this. I object to treating like this. I object to treating like this. আপনি যেটা বলেছেন সেটাও কিন্তু হয়েছে সেন্টেন্স। I object to treating like this, এবং এখানে যদি আমি বলি I object to being treated, বলেন তো পার্থক্য কি? আপনি বলতে যেটা পারছি বলেছেন সেটা অ্যাক্টিভ ভয়েসে সেন্টেন্স কারেক্ট, এটা হচ্ছে প্যাসিভ ভয়েসে সেন্টেন্স কারেক্ট। passive voice. এটা প্যাসিভ ভয়েস। ওই যে বিং দেখছেন, এরপরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেখছেন, এই বিং কথাটা তো কি কন্টিনিউয়াস টেন্স কে বোঝায় এবং মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এবং আপনি যেটা বলছেন আই অবজেক্ট টু, কি যেন বলেছেন আপনি? I object to treating. আই অবজেক্ট টু ট্রিটিং, সেটাও কিন্তু সেন্টেন্স হয়, সেটা অ্যাক্টিভ ভয়েসে থাকে। তাহলে এটা হয়ে যাচ্ছে আই অবজেক্ট টু ট্রিটিং লাইক দ্যাট। এরপর যদি বলি দ্য রেইন প্রিভেন্টেড মি টু গো, এটা কি হবে স্যার? The rain prevented from going. The rain prevented me From from going. Very good. The rain prevented me from going. আমার যাওয়াকে বৃষ্টি পড়াটা বাধাগ্রস্ত করলো, তাই তো? তারপরে যদি আমরা বলি he succeeded to gain the prize. He is succeeded in gaining the prize. He is succeeded in gaining the prize. দেখি হয় নাকি? He is succeeded in gaining the prize. Very good, হয়েছে। I often think to go to English. I often think of going to English. সব ঠিক আছে, ইংলিশ কি? ইংলিশ কি বলেন? English এখানে I often think of going to ইংলিশ হবে নাকি ইংল্যান্ড হবে? England হবে। ইংল্যান্ড হবে, এটাই, এছাড়া সব ঠিক আছে। যদি আপনি বলেন আই অফেন থিঙ্ক টু গো টু ইংল্যান্ড, আপনি মাঝে মধ্যে ইংল্যান্ডে যাওয়ার কথা চিন্তা করেন, সেক্ষেত্রে আই অফেন থিঙ্ক টু গো টু ইংল্যান্ড, এটা হয়ে যাচ্ছে, তাই তো? শি ইজ ইউজ টু গেট আপ আর্লি। She is used to getting up early. She is used to getting up early. Very good. You cannot avoid to make mistakes. You can't avoid of making mistake. You can't avoid of আবার আসবে? Of হওয়ার কথা তো স্যার। Of কি প্রয়োজন আছে আবার দেয়ার? You cannot avoid making mistakes. You cannot avoid making mistakes. of টার প্রয়োজন হয় না, হ্যাঁ? You cannot avoid making mistakes. ঠিক আছে? অ্যাভয়েড এর পরে আবার অফটা প্রয়োজন হয় না, এরপরে যে ভার্বটা আছে তার সাথে আইএনজি হয়ে যায়, অ্যাভয়েড এর পরে আর কিছুর প্রয়োজন হয় না, ঠিক আছে? তাহলে অ্যাভয়েড অফ মেকিং এনি মিস্টেকস। আচ্ছা, এটা তাহলে ভুল হয়ে গেল। জি স্যার। আচ্ছা, একটু সময় দিবেন আমাকে। হ্যাঁ, আচ্ছা, আমার একজন স্টুডেন্ট এসছেন, আমি একটু আমাকে সময় দিবেন। আর এই ফাঁকে আমরা একটু নামাজের বিরতি কি লাগবে আপনাদের? নামাজের বিরতিতে যদি যান তাহলে আমরা 15 মিনিটের একটা নামাজের বিরতি দিতে পারি। আপনারা আসরের নামাজে একটু বিরতিটা পড়ে ফেলেন, মানে আসরের নামাজটা পড়ে ফেলেন, তারপর আমরা যেখান থেকে শেষ করছি সেখান থেকে এসে আবার শুরু করবো, ঠিক আছে? জি, ঠিক আছে, তাহলে একটু নামাজটা পড়ে ফেলেন, ঠিক আছে? থ্যাংক ইউ সবাইকে। জি, এসছেন সবাই? অনেকেই আসছেন আশা করছি। শুনতে এবং দেখতে পাচ্ছেন আমাকে? একটু বলবেন কমেন্টে।
আচ্ছা, ক্লিয়ার। তাহলে আমরা যেটা পড়ছিলাম সেন্টেন্স কারেকশনের যে জিনিসগুলো পড়ছিলাম সেই জায়গাতে আমরা আবার একটু চলে যাই। ইউ ক্যান নট অ্যাভয়েড মেকিং মিস্টেকস। আই এনজয় টু প্লে এ গেম অফ ফুটবল। এখানে এত কিছু না বলে আমি যদি শুধু বলে দেই যে আই এনজয় প্লেইং ফুটবল তাহলেই হয়ে যায়। আই এনজয় প্লেইং ফুটবল এতটুকু বললেই কিন্তু কাজটা হয়ে যায়। আই এনজয় টু প্লে এ গেম অফ ফুটবল, এটা আননেসেসারি একটা কথা। আই এনজয় প্লেইং ফুটবল বললেই কিন্তু হয়ে যায়। যদি আমি বলি এরপরে প্লিজ এক্সকিউজ মি টু বি সো লেট, এটাকে যদি আপনি বাদ দেন শুধু যদি বলেন প্লিজ এক্সকিউজ মি ফর বিং সো লেট, কারণ বিংটা হচ্ছে কি টু বি থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট লেটের ক্ষেত্রে যখন আপনি বোঝাচ্ছেন যে এক্সকিউজ মি ফর বিং সো লেট। তারপরে যদি আমরা বলি যে ইউ মাস্ট প্র্যাকটিস টু স্পিক ইংলিশ, এটাকে যদি আপনি কারেক্ট করেন সেটাকে আপনি বলতে পারেন ইউ মাস্ট প্র্যাকটিস স্পিকিং ইংলিশ। ইউ মাস্ট প্র্যাকটিস টু স্পিক না বলে স্পিকিং ইংলিশটা মোর অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যায়। তারপরে যদি বলি আই ডু নট রিমেম্বার টু হ্যাভ সিন হিম, আমি যদি এটাকে বলি আই ডু নট রিমেম্বার সিইং হিম, এটা হয়ে যায় অ্যাপ্রোপ্রিয়েট। এরপরে যদি বলি হি ইজ ওয়ে বিজি টু প্রিপেয়ার হিজ লেসন্স, আমি যদি এটাকে বলি এটাকে বলতে পারি আমি হি ইজ ওয়ে বিজি প্রিপেয়ারিং হিজ লেসন, কারণ ওখানে টু প্রিপেয়ারের থেকে প্রিপেয়ারিংটা মোর অ্যাপ্রোপ্রিয়েট। সেন্টেন্স কিন্তু হয়, সেন্টেন্স যে হচ্ছে না তা কিন্তু না, কিন্তু স্টিল মোর অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স হচ্ছে বিজি প্রিপেয়ারিং হিজ লেসন্স। তারপরে যদি বলি ইট ইজ নো ইউজ টু ক্রাই লাইক এ বেবি, আপনি যদি এটাকে বলেন ইট ইজ নট ইউজফুল টু ক্রাই লাইক এ বেবি, জিনিসটা শুনতে কিন্তু সুন্দর লাগে। ইট ইজ নো ইউজ টু ক্রাই লাইক এ বেবি, এটাকে যদি আপনি না বলে বলেন ইট ইজ নট ইউজফুল টু ক্রাই লাইক এ বেবি, জিনিসটা শুনতে কিন্তু ভালো লাগে। ঠিক আছে, তারপরে যদি যাই আমরা ডিড ইউ ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, দেখেন বলা হচ্ছে এটা কি বলবেন, এটা কি বলবেন, এটা 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 দেখে আপনারা একটু সলভ করেন এটা হ্যান্ড রেজ করে। ওকে, মাকসুদ বলুন। So did you go to school yesterday? ডিড ইউ গো টু স্কুল, কারণ যদি আমি ডিড ইউ ওয়েন্ট বলি তাহলে ডাবল পাস্ট হয়ে যায় না মাকসুদ? জি স্যার, ডিড ইউ তখন সেটা ওয়েন্ট ভুল। তাহলে ডিড ইউ গো হবে না, জি স্যার। তাহলে ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টার। মাকসুদ মনে হয় একটু দেরি করে এসেছেন ক্লাস আজকে না? স্যার আমার একাডেমিক ভাইবা ছিল স্যার আজকে। আচ্ছা, কি অবস্থা, ভাইবা কেমন হচ্ছে? জি স্যার, ভাইবা ভালো হয়েছে স্যার, আলহামদুলিল্লাহ। ভেরি গুড। আচ্ছা, ক্লাসের যে রেকর্ডিং পার্টটা আছে, শুরুর দিকে যে পার্টটা আছে সেই জায়গাটা একটু দেখে ফেলবেন, মানে আপলোড হওয়ার সাথে সাথেই সেই জায়গাটা একটু দেখে ফেলবেন, আমি কিছু কথা বলেছি। ঠিক আছে, ওই জায়গায় আপনার একটা কাজ জি আছে, স্যার। সেটা একটু দেখে ফেলবেন আর কি। ঠিক আছে, তাহলে ডিড ইউ আচ্ছা ঠিক আছে। গো টু স্কুল ইয়েস্টারডে, এরপরে বলুন, এরপরটা বলুন তো ডাজ দ্য গার্ডেনার ওয়াটার্স দ্য ফ্লাওয়ার্স, এটা কি হতে পারে? মাকসুদ বলুন, আনমিউট করে বলুন। স্যার ডাজ দ্য গার্ডেনার হোয়াট, স্যার বলতে পারবো না, ওয়াটার্ড হয় সম্ভবত। ডাজ দ্য গার্ডেনার ওয়াটার দ্য ফ্লাওয়ার, যদি আপনি বলেন ডাজ, তো গার্ডেনার তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এরপরে আবার ওয়াটার্সটা হ্যাঁ হয়ে জি, ওয়াটার, মানে এটা ওয়াটারটা হবে। হচ্ছে ভার্ব, বুঝতে জি স্যার। পেরেছেন? ওয়াটার্স না জি হয়ে সেটা ওয়াটার হতে পারে, সেজন্য ওয়াটার দ্য ফ্লাওয়ার। সেক্ষেত্রে এখানে আর ডাজ ডাজ যেহেতু হয়েছে তাই তারপরে আবার ওয়াটার্স হওয়ার দরকার ছিল না, ওয়াটার হলেই চলতো, কারণ এটাই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারকে বোঝানোর জন্য ইনাফ ছিল ডাজ কথাটা, তো সেই জন্য আর ওয়াটার্স এর প্রয়োজন ছিল না, শুধু ওয়াটার বললেই হয়। এরপর যদি দেখি হি আস্কড হোয়াট আই ডুইং, হোয়াট এম আই ডুইং, হি আস্কড হোয়াট এম আই ডুইং, আপনি যদি এটাকে বলেন হি আস্কড মি হোয়াট আই ওয়াজ ডুইং, এটা কেন হয়েছে মাকসুদ? এক্সপ্লেইন করেন তো একটু আমাকে, বলতে পারবেন? স্যার এটা তো ইন্ডিরেক্ট স্পেসে যখন আমি বলবো তখন তো আর এটা ইয়ে থাকবে না, ওই যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা থাকবে না স্যার, ইন্টারোগেটিভ ফর্মে আসার পরে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। এই জন্য সেই জন্য সেজন্য আমরা এখানে ওই হোয়াট আই ওয়াজ ডুইং তৈরি করে ফেলছি আর কি। ঠিক আছে, হোয়াট আই ওয়াজ ডুইং, কিন্তু এখানে যখন আস্ক বলছে, এখানে যদি এম বলি হয়, না না স্যার। হি আস্কড হোয়াট ওয়াজ আই ডুইং, এটা হতে পারতো, এটা ওইভাবেও সেন্টেন্স হয় না, এইভাবেও হয় না। তাহলে আমি যখন বলি ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ করে ফেলবো, হি আস্কড মি, এটা তো অলরেডি ইন্টারোগেটিভ। হোয়াট আই ওয়াজ ডুইং যদি বলি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, যেটা কিনা কি বলে যে যেটা কিনা অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার, সেটাই হবে হি আস্কড হোয়াট আই ওয়াজ ডুইং, সেটা হয়ে যাচ্ছে আনসার। হি সেইড দ্যাট হি উইল কাম
tomorrow. He said that he would come tomorrow. Future in past. এটা কোন জায়গা থেকে? জি ফিউচার স্যার ইন পাস্ট মনে আছে? সেইড থাকলে উড কুড মাইট এগুলো যে বসে ফিউচার ইন জি পাস্ট, তাহলে সেটা ফিউচার ইন পাস্ট হয়ে যাচ্ছে উড কাম টুমরো, এটা হয়ে যাচ্ছে আনসার। তারপর যদি বলি হি টোল্ড মি হি মে কাম টুডে, হি টোল্ড মি দ্যাট হি মাইট কাম টুডে, নিশ্চয়ই মাইট কারণ মে থাকলে হি মাইট মাইট হয় টুডে ফিউচার ইন পাস্ট, কারণ এটা ছিল একটা অংশ পাস্টে, এই অংশটা ছিল পাস্টে। হি টোল্ড মি দ্যাট হি মে কাম টুডে, এটা ছিল পাস্টে, তাহলে এর পরের ভেতরের অংশটা নিশ্চয়ই এটাও পাস্টে বোঝাবে, মাইট বসবে, এটাও পাস্টেই বোঝাতে হবে, সেজন্য হি টোল্ড মি দ্যাট হি মাইট কাম টুডে, সেটা হয়ে যায় অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, তাই তো? হি থট হি ক্যান উইন দ্য প্রাইজ, হি থট দ্যাট হি কুড উইন দ্য প্রাইজ, থট ছিল ক্যানের জায়গায় কুড বসেছে, গুড। এরপর বলুন তো, আই হ্যাভ ফরগট টু ব্রিং মাই বুক, মাকসুদ বলুন। I have forgot to bringing my book. I have forgot to bringing my book. I forgot to bring my book. আপনি যদি বলেন যে I forgot, have forgot আর বলার প্রয়োজন হয় না, আপনি নিয়ে আসতে ভুলে গিয়েছেন, অতীতে গেলে এটা প্রেজেন্ট পারফেক্ট না, এটা পাস্ট টেন্সে হয়ে যায়। I forgot to bring my books. I have forgot যদি বলেন সেটা সেন্টেন্স হবে, কিন্তু মোর অ্যাপ্রোপ্রিয়েট না। আচ্ছা ঠিক আছে, একটু স্লো করছি, তাহলে একটু স্লো বলছি, যে যখন আপনি বলছেন যে I forgot, I have forgot to bring my book, I forgot to bring my books, এখানে হ্যাভটা দিয়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কে বোঝাতো, কিন্তু এটা প্রেজেন্ট পারফেক্ট না হয়ে ফরগট হয়ে যাচ্ছে, শুধু এটাকে Past পাস্ট indicator. টেন্সে বোঝাচ্ছে আর কি। পাস্ট টেন্সে বোঝানোর ক্ষেত্রে আই ফরগট টু ব্রিং মাই বুক, এটা আর কি বোঝানো হচ্ছে। ঠিক আছে, আমি একটু মানে কম সময় দিচ্ছি, কারণ আমি মানে চাচ্ছি যত বেশি সেন্টেন্স আমি ক্লাসের মধ্যে সলভ করে যেতে পারবো সেটার জন্য আর কি, তাও আরেকটু স্লো করার আমি চেষ্টা করছি, ঠিক আছে? এরপর যদি বলি আই হ্যাভ সিন আ গুড ফিল্ম ইয়েস্টারডে, এটা কি হতে পারে মাকসুদ? একটা সেন্টেন্স কিন্তু কয়েক I ভাবে had কারেক্ট করা যায়, একটা সেন্টেন্স জি স্যার কয়েক ভাবে কারেক্ট করা যায়, নট নেসেসারিলি যে একটা উপায় করতে হবে, ঠিক আছে? I had seen আই হ্যাড সিন আ গুড ফিল্ম ইয়েস্টারডে uh, না, I watched sir I watched আই হবে ওয়াচড এ গুড ফিল্ম ইয়েস্টারডে, এটা হতে পারে, Watched কিন্তু আপনি যদি বলেন সটাও হতে পারে, কারণ জি স্যার এই ইয়েস্টারডে কথাগুলো যদি থাকে, ইয়েস্টারডে, indefinite tense হয়ে yesterday, যাবে স্যার the previous day, last night, last month, last week, last year, যাই থাকুক না কেন past indefinite tense হয়। তাহলে এটা একটু লিখে ফেলি আমরা, যে কোন সেন্টেন্সে yesterday এই জায়গাটা একটু লেখার আছে, কোন সেন্টেন্সে yesterday last month, last night, last month, the previous day, the previous day, এই শব্দগুলো থাকলে, এই শব্দগুলো থাকলে সেই সেন্টেন্সটিকে পাস্টে ধরতে হয়, ঠিক আছে? এই শব্দগুলো থাকলে কোন সেন্টেন্সটিকে পাস্ট টেন্সে ধরতে হয়, তাহলে ইয়েস্টারডে, লাস্ট নাইট, লাস্ট মান্থ, দ্য প্রিভিয়াস ডে, এই শব্দগুলো থাকলে কোন সেন্টেন্সকে পাস্ট টেন্সে ধরতে হয়, তাহলে আই হ্যাভ ওয়াচ বা আই ওয়াচ অথবা স এ গুড ফিল্ম ইয়েস্টারডে, সেটা হয়ে যাচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট আনসার। তারপরে যদি আমরা বলি আই অ্যাম ইন দিস ক্লাস, আই অ্যাম ইন দিস স্কুল ফর 2 years, পারবেন মাকসুদ বলুন তো? মাকসুদ শুনছেন? জি স্যার শুনতে পাচ্ছি পারবেন স্যার since 2 years সিন্স নাকি ফর? for it
স্যার বলতে পারতেছি না। আই হ্যাভ বিন স্টাডিং ইন দি স্কুল, টেন্স। 2 জি স্যার, বছর ধরে হ্যাভ বিন স্টাডিং ইন দি স্কুল, টেন্স। এটা প্রেজেন্ট পারফেক্ট। টেন্সের সমস্যা। আই হ্যাভ বিন ইন দি স্কুল বাই হ্যাভ বিন, এটা টেন্স কে মানে কি? আপনি 2 বছর ধরে স্কুলে পড়ছেন না, তাহলে এটা কি কখনো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়। তাহলে কি হ্যাভ বিন? শুধু একভাবে চিন্তা করলে হবে না তো, কয়েকভাবে। সেন্টেন্সে একটা জায়গায় তো দেখছেন যে সিন্স তো হবে না, ফরটা ঠিক আছে এখানে, আরো তো অন্যান্য জায়গায় ভুল থাকতে পারে, সেই জায়গাগুলোকে কিন্তু আমার খেয়াল করে দেখতে হবে যে আর কি কি ভুল থাকতে পারে। ঠিক আছে, তাহলে আই এম ইন দি স্কুল ফর, কি বলে, আই হ্যাভ বিন ইন দি স্কুল ফর 2 ইয়ার্স। আই অ্যাম আন্ডারস্ট্যান্ডিং দ্য লেসন নাও, এটা কি হতে পারে মাকসুদ? স্যার নাউর তো প্রয়োজন হয় না। আই নাও এম থাকলে, আন্ডারস্ট্যান্ডিং। নাও থাকলে সেই জায়গায় আরেকটা কথা আছে, সেই জায়গায় আরো একটা কথা আছে। এই জায়গায় যে ভুলটা আছে, সেই ভুলটা যদি আপনি বলেন কম্প্রিহেন্ডিং, মানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা কম্প্রিহেন্ডিংটা বেশি, মানে আপনি বুঝতে পারছেন। আন্ডারস্ট্যান্ডিং মানে কি? আন্ডারস্ট্যান্ডিং অন্য জিনিস। আন্ডারস্ট্যান্ডিং মানে আপনি যে কোনো কিছু একটা, মানে কি বলে, যে আপনি যে কোনো কিছু একটা বুঝতে পারছেন, কিন্তু পড়াকে কম্প্রিহেন্ড করা হয়, সেই জন্য আই এম কম্প্রিহেন্ডিং দ্য লেসন নাও হয়ে যায়। বাকি সবকিছু কিন্তু ঠিক আছে, আর কোনো কিছু নিয়ে টেনশন নাই। এখানে নাও এর জন্য কিন্তু, এখানে যেহেতু নাও ছিল, এই নাও এর জন্য কিন্তু এটা কন্টিনিউয়াস টেন্সে হয়েছে, এখানেও নাও ছিল, এই নাও এর জন্য এটা কন্টিনিউয়াস টেন্সে হয়েছে। অর্থাৎ নাও, তারপরে কি, যে জাস্ট নাও, এই জাতীয় কথাগুলো যখন থাকবে, যে আপনার রাইট নাও, এই জাতীয় কথাগুলো কোন একটা সেন্টেন্সে থাকবে, সেটা সবসময় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে ধরা হয়। তাহলে আই এম কম্প্রিহেন্ডিং দ্য লেসন নাও, এটা হয়ে যাচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। ঠিক আছে, আই এম কম্প্রিহেন্ডিং দ্য লেসন নাও, কারণ এটা আন্ডারস্ট্যান্ডিং এর থেকে কম্প্রিহেন্ডিং কথাটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। ঠিক আছে, আন্ডারস্ট্যান্ডিং এর থেকে কম্প্রিহেন্ডিং কথাটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। এভরি মর্নিং আই অ্যাম গোয়িং ফর এ ওয়াক, এভরি মর্নিং আই গো ফর এ ওয়াক, আই এর পরে এম বলার প্রয়োজন হয় না। এভরি মর্নিং আই গো ফর আ ওয়াক, প্রতিদিন জি আমি স্যার, এটা প্রেজেন্ট হাঁটতে যাই। ইন্ডিপেন্ডেন্ট টেন্স যেহেতু অভ্যাসগত কর্ম স্যার। হ্যাঁ, অভ্যাসগত কর্ম, সেই জন্য এটার জন্য আর এম গোয়িং মানে কি বলে, যে কন্টিনিউয়াস টেন্স কে বোঝানোর প্রয়োজনই হয় না। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অভ্যাসগত সত্য হিসেবে বসতে পারে, সেজন্য আর কন্টিনিউয়াস টেন্সের প্রয়োজন হয় না, এম তো সেজন্য বসবেই না। এরপর যদি বলি দ্য ট্রেন লেফট বিফোর আই অ্যারাইভড, পারবেন এটা? বলুন তো। দ্য ট্রেন হ্যাড লেফট দ্য ট্রেন হ্যাড বিফোর লেফট, আই কারণ পাস্ট ইনডিফিনিট টেন্স দ্য ট্রেন। আচ্ছা, এই পাশে লেফট, বিফোরের বিফোরের আগে ফার্স্ট পূর্বে কি পারফেক্ট। হয়? বিফোরের পূর্বে হয় পাস্ট পারফেক্ট, জি স্যার। অ্যাট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং বিফোরের পরে কি হয়ে যায়? পাস্ট ইনডিফিনিট। এটা সবার মনে আছে? জি এটা স্যার। সবার মনে আছে? একটু কমেন্ট করবেন তো, একটু কমেন্ট করবেন, বিফোর এটা অর্থ কি সবার আগে, মনে আছে? এজন্য বিফোরের আগে ফার্স্ট পারফেক্ট, আর বিফোরের আফটার আগে, অর্থ পরে, এজন্য আফটারের পরে ফার্স্ট পারফেক্ট। আফটারের পরে পাস্ট পারফেক্ট। এই জিনিসটা সবার মনে আছে যে এটা কি হয়েছে? একটু কমেন্ট করবেন তো। ওকে, গুড। কারোর মনে না থাকলে আমি রিপিট করছি, যদি সবার মনে থাকে তাহলে আমি রিপিট করছি না। একজনও পেলাম না এখনো মনে নাই। ঠিক আছে, সবার আলহামদুলিল্লাহ মনে আছে। তাহলে এই জিনিসটা আমরা যাচ্ছি যে হ্যাড লেফট বিফোর আই অ্যারাইভড, এটা হয়ে যাচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। আই হ্যাড ফিনিশড দ্য বুক ইয়েস্টারডে, আমি বই পড়া গতকালকে শেষ করেছি। এই ইয়েস্টারডে কথাটা থাকলে কি হয়ে যায়? সেটা আই ফিনিশড স্যার, আই ইন্ডিপেন্ডেন্ট টেন্স ফিনিশড, হবে, হ্যাড হবে পাস্ট না, ইন্ডিপেন্ডেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। হবে না। একটু আগে লিখলাম যে যদি ইয়েস্টারডে, লাস্ট, লাস্ট নাইট, এই জাতীয় কথাগুলো থাকে, তাহলে সেটা হয়ে যায় কি? পাস্ট ইনডিফিনিট টেন্স। সেজন্য হ্যাড বাদ হয়ে সেটা হয়ে যায় কি? আই ফিনিশড দ্য বুক ইয়েস্টারডে, সেটা হয়ে যাচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। আই শ্যাল সি ইউ ওয়েন আই শ্যাল কাম ব্যাক, কি হতে পারে? আই শ্যাল সি ইউ ওয়েন আই কাম ব্যাক, কারণ একটা অংশ ফিউচার, মনে আছে? কি বলে, যে ইয়ে যখন করিয়েছিলাম, টেন্স যখন করিয়েছিলাম, তখন একটা সম্পর্ক দেখিয়েছিলাম যে প্রেজেন্টের সাথে ফিউচারের সম্পর্ক, পাস্ট পারফেক্টের সাথে পাস্ট ইনডিফিনিটের সম্পর্ক, সেটা দেখিয়েছিলাম। একটু মনে করিয়ে দেই। সব সময় সেন্টেন্সের একটা অংশ যদি পাস্ট ইনডিফিনিটে হয়, পাস্ট ইনডিফিনিট, তাহলে অপর অংশ হয়ে যায়, ফার্স্ট পারফেক্ট। অংশটাকে যদি আপনি বলেন, সেটা হতে পারে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। এবং সেন্টেন্সে একটা অংশ যদি হয়ে যায় ফিউচার ইনডিফিনিট, তাহলে অপর অংশ হয়ে যায় কি জানেন? প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট
ও সরি, হ্যাঁ প্রেজেন্ট ইনডিফিনিট, কি বলছি আমি, প্রেজেন্ট ইনডিফিনিট। একটা অংশ যদি হয়ে যায় প্রেজেন্ট ফিউচার পারফেক্ট, তাহলে অপর অংশ হয়ে যায় প্রেজেন্ট ইনডিফিনিট, তাই তো? তাহলে এই জায়গার মধ্যে একটা অংশ ছিল কি, ফিউচার ফিউচার ইনডিফিনিট। আমি কি লিখলাম, হ্যাঁ ফিউচার ঠিকই লিখছেন ইনডিফিনিট, স্যার। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট, ঠিকই তো আছে যে ফিউচার ইনডিফিনিট ছিল, তারপরে যদি আমরা বলি পরের অংশে প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যায়, অর্থাৎ ফিউচারের সাথে প্রেজেন্ট ইনডিফিনিটের, ফিউচার ইনডিফিনিটের সাথে প্রেজেন্ট ইনডিফিনিটের খাতির আছে, আবার পাস্ট পারফেক্টের সাথে পাস্ট ইনডিফিনিটের খাতির আছে, ঠিক আছে? হি টক্স অ্যাজ ইফ, পারবেন এটা বলুন তো মাকসুদ? টক্স নিউ অ্যাজ ইফ, অ্যাজ অ্যাজ ইফ হি ইফ নিউ। এর যদি অ্যাজ ইফ এর পূর্বের অংশটা যদি হয় কি প্রেজেন্ট টেন্সে, তাহলে পরের অংশটা হয়ে যায় পাস্ট ইনডিফিনিট, যদি পূর্বের অংশ হয়ে যায় পাস্ট ইনডিফিনিট, তাহলে পরের অংশ হয়ে যায় কি পাস্ট পারফেক্ট। যেটা মনে থাকার কথা, যদি না থাকে তাও একটু লিখে দিচ্ছি আমি, যে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, যার একটা অংশ যদি হয়ে যায় প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে পরের অংশ হয়ে যায় কি পাস্ট ইনডিফিনিট। কারণ অ্যাজ ইফ দ্বারা বোঝায় যেন অতীতকাল থেকে সে কিছু জেনে এসেছে এমন, অতীতকাল থেকে সে কিছু জেনে এসেছে এমন। আবার যদি অ্যাজ ইফ এর বা অ্যাজ দোর একটা অংশ হয়ে যায় পাস্ট ইনডিফিনিট, তাহলে অপর অংশ হয়ে যায় পাস্ট পারফেক্ট। পাস্ট ইনডিফিনিটের আগের পাস্টটা হয়ে যায় কি পাস্ট পারফেক্ট। এই পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্টের ব্যাপারটা মনে আছে তো আপনাদের? একটু কমেন্ট করবেন তো, পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট পারফেক্টের যে রিলেশনটা সেটা কি মনে আছে? জি স্যার। ওকে, মাকসুদের মনে আছে, আর সবাই পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট পারফেক্টের যে মানে ইয়েটা সেটা কি মনে আছে আমাদের সবার? একটু কমেন্ট করবেন তো। ওকে, আচ্ছা একটু এক্সাম্পল তাহলে দিয়ে দেই। ধরেন আপনি বলছেন একটা অংশ যদি আপনি বলেন যে পাস্ট ইনডিফিনিটে যদি একটা অংশ থাকে, একটা অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিটে থাকে, ফর এক্সাম্পল আমি যদি বলি হি ওয়াক্স অ্যাজ ইফ, সে এমন ভাবে হাঁটছে অ্যাজ ইফ হি ওয়ার লেম, সে এমন ভাবে হাঁটছে সে যেন লেম। এই একটা অংশ যদি হয় প্রেজেন্ট ইনডিফিনিটে, অপর অংশ হয়ে যায় পাস্ট ইনডিফিনিটে। আবার আমি যদি একটা অংশ নিয়ে আসি পাস্ট ইনডিফিনিটে, সেটা কি হি টকড অ্যাজ ইফ, সে এমন ভাবে কথা বলতো যেন সে তার আগে থেকে সবকিছু জানতো, অ্যাজ ইফ হি হ্যাড নোন এভরিথিং, হি হ্যাড নোন এভরিথিং। সে এমন ভাবে কথা বলতো যেন সে সবকিছু জেনে এসেছে। তাহলে এর পরের অংশে হয়ে যায় পাস্ট পারফেক্ট। যখন অ্যাজ ইফ বা অ্যাজ দোর একটা অংশ হয়ে যায় প্রেজেন্ট ইনডিফিনিট, অপর অংশ হয়ে যায় পাস্ট ইনডিফিনিট। অ্যাজ ইফ বা অ্যাজ দোর একটা অংশ যদি হয় পাস্ট ইনডিফিনিট, তাহলে অপর অংশ হয়ে যায় পাস্ট পারফেক্ট। কারণ এটা দ্বারা বোঝানো হয় সে তার আগে থেকে করতো। এবং প্রেজেন্ট পাস্ট এবং পাস্ট কি বলে প্রেজেন্ট পাস্ট এবং পাস্ট পারফেক্টের যদি আমরা রিলেশন বলি, তাহলে জিনিসটা আরো স্পষ্টভাবে বোঝা যাবে। দেখেন প্রেজেন্ট টেন্স হচ্ছে বর্তমান, প্রেজেন্ট টেন্স হচ্ছে বর্তমান, পাস্ট টেন্স হচ্ছে তার অতীত, সেটা হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট হচ্ছে কি তার অতীত, প্রেজেন্টের অতীত। এবং পাস্ট পারফেক্ট হচ্ছে পাস্ট ইনডিফিনিটের অতীত, জি পাস্ট স্যার। পারফেক্ট। তাহলে এটা যদি আপনি বলেন আজ, প্রেজেন্ট টেন্স কে যদি বলেন আপনি আজ, পাস্ট টেন্স কে আপনি বলবেন গতকাল, এবং পাস্ট পারফেক্ট টেন্স কে কি বলবেন গত পরশু, মানে সবার আগের যে দিনটা। এই জিনিসটা বুঝলে আপনি ইংরেজিতে অনেক বেসিক, অনেক অনেক জায়গায় আপনি শুধু বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে আপনার। এই জিনিসটা যদি বুঝে কাজটা করতে পারেন, অনেক জায়গায় আপনি উপকৃত হতে পারবেন। তাহলে হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, যে সে সবকিছু জেনে আসতো। একটা অংশ প্রেজেন্টে, আরেকটা অংশ পাস্টে। দ্য ডোর ইজ ওপেন প্লিজ শাট হার, দ্য ডোর ইজ ওপেন প্লিজ ক্লোজ ইট। শাট হার বললে জিনিসটা আসলে শুনতে ভালো লাগে না। দ্য ডোর ইজ ওপেন প্লিজ ক্লোজ ইট, দরজাটাকে লাগানোর ক্ষেত্রে বলা হচ্ছে দ্য ডোর প্লিজ, দ্য ডোর ইজ ওপেন প্লিজ ক্লোজ ইট, তাই তো? একটু সময় দিবেন আমাকে।
আচ্ছা, তারপরে যদি যাই আমরা, his room's window is open, তার রুমের দরজাটা খোলা আছে, সরি তার রুমের জানালাটা খোলা আছে, সেক্ষেত্রে আপনি যদি বলেন the window of his room is open, তাহলে his room's window এই জিনিসটা শুনতে আসলে ভাল লাগে না, কারণ his কি পজেসিভ প্রোনাউন, তারপরে আবার পজেসিভ রুমস এর আবার রুমসটাকেও তো পজেসিভ হিসেবে ধরা হচ্ছে। তো এই জাতীয় জিনিসগুলো না বলে আপনি যদি বলেন the window of his room is open, তাহলে সেটা অ্যাপ্রোপ্রিয়েট শুনতে লাগে এবং তাহলে সেটা অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স হয়ে যায়, কারণ দা উইন্ডোটাকে আপনি সাবজেক্ট নিয়ে আসছেন, তারপরে কি বলে প্রিপোজিশন দিয়ে আপনি তারপরে কি বলে তার রুমটাকে যুক্ত করছেন, তাই তো। কিন্তু এখানে যখন আপনি হিজ রুমস উইন্ডো, হিজ একটা প্রোনাউন, তারপর আবার রুমসটাকে বলে আবার আরেকটা পজেসিভ বোঝাচ্ছেন, সেজন্য এটা অ্যান্সার হতে পারে না। তারপর যদি বলি মাই ব্রাদার ইজ টলার দ্যান মি, আমার ভাই আমার থেকে লম্বা, কি হবে বলেন তো, কে বলবেন? মাকসুদ ছাড়া অন্য কেউ? মাকসুদ ছাড়া অন্য কেউ? কম্পারেটিভ ডিগ্রি। আচ্ছা, আবু সুফিয়ান বলুন তো স্যার। স্যার এটা আই হবে। মাই ব্রাদার ইজ টলার দ্যান আই, যে আমার থেকে আমার ভাই বেশি লম্বা। গুড, কারণ এখানে অবজেক্টিভ ফর্ম ছিল, কিন্তু এখানে তো সাবজেক্টিভ ফর্ম আছে, তো সেজন্য যখন আপনি দুইজনের কম্পারিজন বলছেন, সেই কম্পারিজনের ক্ষেত্রে অবজেক্টিভ ফর্মের প্রয়োজন হয় না, সেটা সাবজেক্টিভ ফর্মে থাকলেই হয়। মাই ব্রাদার ইজ টলার দ্যান আই, ইট ইজ আ সিক্রেট বিটুইন ইউ অ্যান্ড আই, এখানে যে ইউ অ্যান্ড কথাটা বলা হচ্ছে ইউ অ্যান্ড মি, যখন সিক্রেটের কথা বলছি ইট ইজ আ সিক্রেট বিটুইন ইউ অ্যান্ড মি, টা প্রপার মানে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। তারপর যদি বলি এ ফ্রেন্ড অফ হিম টোল্ড আস দ্য নিউজ, আমাদের একটা বন্ধু এই সংবাদটা আমাদেরকে বলেছে, তাহলে যদি আমরা বলি এ ফ্রেন্ড অফ হিজ ফ্রেন্ড, তাই তো, হিম না, এ ফ্রেন্ড অফ হিম এর থেকে এ ফ্রেন্ড অফ হিজ টোল্ড আস দ্য নিউজ, আপনি যদি এটা বলেন বেশি অ্যাপ্রোপ্রিয়েট শুনতে লাগে, কিন্তু এ ফ্রেন্ড অফ হিজ টোল্ড আস দ্য নিউজ। তারপর যদি বলেন মিতুল অ্যান্ড মাইসেলফ আর প্রেজেন্ট, এটাকে আপনি মিতুল যদি এন্ড বলেন আই। মিতুল অ্যান্ড আই আর প্রেজেন্ট, ভেরি গুড, মিতুল অ্যান্ড আই, এবং দুটো সাবজেক্ট যেহেতু যুক্ত হয়েছে তাহলে তাই ভার্বটি আর হয়েছে, দুটো সাবজেক্ট যেহেতু আন দ্বারা যুক্ত হয়েছে তাই ভার্বটি আর হয়েছে, তাই তো, গুড। তারপর যদি আমি বলি দে ফিল ডাউন অ্যান্ড হার্ট দেয়ার সেলফস, তাহলে আপনি যদি বলেন দেমসেলফ হবে, দে ফিল ডাউন অ্যান্ড হার্ট দেমসেলফ, যে তাদের মধ্যে তারা মন খারাপ ফিল করছিল। মঞ্জু প্লেড এ ভেরি গুড প্লে, এই কথাটা না বলে আপনি যদি বলেন মঞ্জু প্লেড ভেরি ওয়েল, তাহলেই তো হয়ে যায়, এত এত কিছু তো বলার দরকার নয়, যে আপনি বলছেন মঞ্জু প্লেড এ ভেরি ওয়েল প্লে, আননেসেসারি রিডান্ডেন্সি হয়ে যায় সেন্টেন্সে। এগুলো আসলে চাকরি পরীক্ষা আসার মতো না, সচরাচর এগুলো আসলে চাকরি পরীক্ষা তেমন একটা আসার মতো না, কিন্তু যেই জায়গাগুলো আমরা করেছি, প্রিপোজিশন থেকে যে জায়গাগুলো করেছি, তারপর টেন্স থেকে যে জায়গাগুলো করেছি, সেই জায়গাটা কিন্তু আসার মতো, ঠিক আছে। হি ইজ আ ম্যান হু নো ইউ ক্যান who I know you can trust. He is a man I know you can trust. Whom you can trust. He is a man whom you can trust. কারণ একজন মানুষের ব্যাপারে, যখন আপনি একজন মানুষের ব্যাপারে রিলেটিভ প্রোনাউনকে যুক্ত করছেন, সেক্ষেত্রে হু না বসে হুম বসছে, কারণ এখানে একজন মানুষের ব্যাপারেই তথ্য দেওয়া হচ্ছে, হি ইজ আ ম্যান হুম আই ক্যান ট্রাস্ট। সেক্ষেত্রে একটা সেন্টেন্সের যখন একটা মানুষকে দুইবার সে ব্যাপারে কথা বলা হচ্ছে, হু এর পরিবর্তে হুমটা হয়ে যায়, ঠিক আছে। তারপরে যদি আমরা বলি যে ইট ইজ দ্য বেস্ট ফিল্ম হুইচ আই হ্যাভ সিন, দ্য বেস্ট ফিল্ম হুইচ আই হ্যাভ সিন, আপনি যদি বলেন ইট ইজ দ্য বেস্ট ফিল্ম আই হ্যাভ এভার সিন, সারা জীবনে আপনি দেখেছেন, সারা জীবনে আপনি দেখেছেন, এই জিনিসটা কিন্তু অনেক ব্যবহৃত একটা জিনিস, যে আই হ্যাভ এভার সিন, ইট ইজ দ্য বেস্ট ফিল্ম বা দিস ইজ দ্য বেস্ট ফিল্ম আই হ্যাভ এভার সিন, এটা হয়ে যাচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট আনসার, ঠিক আছে। এরপরে যদি যাই আমরা, who of the two boys is taller, which of the two boys is taller, কারণ which বলতে কি কোন বোঝানো হচ্ছে, ঠিক আছে, which of the two boys is taller, কারণ এখানে which কথাটা দ্বারা who of the না, who তো এখানে পার্সনের কথা বলা হচ্ছে, আমি তো কোন ছেলেটার কথা বলছি, কোন এখানে বোঝানো হচ্ছে, কোন বলতে which, তাই তো। তাহলে এখানে যদি আমি বলি যে কে কে হু দ্বারা কে হতো, কিন্তু আমি তো একটা মানে থাকে না যে টলারের কথাটা বলছি, টলারের কথাটা which হয়ে যাচ্ছে, সেজন্য whom do you think will be chosen, who do you think will be chosen, কারণ এখানে whom do you think will be chosen যখন বলছেন, সেটা কিন্তু রিলেটিভ প্রোনাউন হিসেবে মাঝখানে থাকতে পারতো, তাহলে শুরুতে এই জিনিসটা কিন্তু ইনঅ্যাপ্রোপ্রিয়েট শুনতে দেখা যাচ্ছে, সেজন্য who do you think will be chosen হয়।
তাই তো? জি। Whom Whom do do you think I was yesterday? Who did who you think think? I was ওই যে বললাম রিলেটিভ প্রোনাউন মাঝখানে বসতো, হুম যেহেতু প্রথমে আছে তার মানে এটা রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করছে না, তাই তো? তারপরে যদি আমরা বলি ওয়ান শুড টেক কেয়ার অফ হিজ হেলথ, ওয়ান যদি সাবজেক্টিভ ফর্ম থাকে তাহলে অবজেক্টিভ ফর্মে ওয়ানসই হয়, ঠিক আছে? তাহলে ওয়ান শুড টেক কেয়ার অফ ওয়ানস হেলথ। These two boys help one another. each other These two boys help each other each other হবে, another হবে না, এখানে each other হবে, এটা হয়তো টাইপিং মিস্টেক করেছে তারা। These two boys help each other, ঠিক আছে? These three boys help each other. These three boys help one another, one কারণ একে অপরের সাথে কাজটা হেল্প করে, তাই তো? ইচ জি আদার যদি বলা হয় দুইজনের মধ্যে বোঝানো হয়, এবং যদি দুইয়ের অধিক মানুষের মধ্যে বোঝানো হয় তাহলে ওয়ান অ্যানাদার কথাটা বসে, ওয়ান অ্যানাদার কথাটা বসে দুইয়ের অধিক মানুষ বোঝানো হলে। তাহলে দিস থ্রি বয়েজ হেল্প ওয়ান অ্যানাদার। প্লিজ গিভ মি ওয়ান আদার বুক, আমাকে অন্য একটা বই দিন প্লিজ। প্লিজ গিভ মি অ্যানাদার বুক, আমাকে অন্য একটা বই দিন। ওয়ান আদারের থেকে অ্যানাদারটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট শুনতে মনে হয়, ঠিক আছে? তারপর যদি বলি মামুন ইজ দ্য টলেস্ট অফ দ্য টু বয়েজ, সেক্ষেত্রে মামুন ইজ দ্য টলেস্ট, মামুন ইজ যেহেতু টু বয়েজ কি কম্পারেটিভ না? হ্যাঁ ডলার হবে কম্পারেটিভ, টু বয়েজ কম্পারেটিভ হলে টলেস্ট হবে? টলেস্ট হবে না না নিশ্চয়ই। তাহলে কম্পারেটিভ ফর্মটা কি টলার হবে, টলার হবে, এবং টু বয়েজটার কম্পারেটিভটা হয়ে যায় টলার, তাই তো? তারপরে যদি যাই আমরা, রাব্বি ইজ টলার ফ্রম হিজ ব্রাদার। টলার দেন হিজ ব্রাদার রাব্বি ইজ টলার দেন হিজ ব্রাদার আমার দিকে, গেটের দিকে, হ্যাঁ নাম লিখে রাখো। আচ্ছা, রাব্বি ইজ টলার দ্যান হিজ ব্রাদার, এক্স্যাক্টলি, রাব্বি ইজ টলার দ্যান হিজ ব্রাদার। ঢাকা ইজ দ্য লার্জার সিটি ইন বাংলাদেশ, সর্বশ্রেষ্ঠ বোঝা, হ্যাঁ লার্জেস্ট সিটি হ্যাঁ ইন দ্য বাংলাদেশ হ্যাঁ সুপারলেটিভ হ্যাঁ করে ফেললাম, করে ফেললাম। হ্যাঁ, ঢাকা ইজ দ্য লার্জেস্ট সিটি ইন বাংলাদেশ, কারণ সর্বশ্রেষ্ঠ বলা হয় সেজন্য লার্জেস্ট সিটি। দ্য মোর পিপল উইল এগ্রি উইথ মি, সেক্ষেত্রে দ্য মোর পিপল এগ্রি উইথ মি, এতটুকু বললেই হয়, ঠিক আছে? আচ্ছা, আমাদের জুমটা একটু আগে অন করতে হয়, এখানে আমি তো প্রায় আপনার 150-200 আপনাদেরকে দেখানোর ইচ্ছা ছিল, কিন্তু আমি হয়তোবা সবগুলো দেখাতে পারবো না। বাকিগুলো আমি চেষ্টা করব যে আপনাদেরকে যেন ফাইলটা দিয়ে দেয়া হয়। এটা আমরা যা পড়েছি এতদিন সেখান থেকে আপনি শুধু একটু অ্যানালাইসিস করে বের করে ফেলবেন যে আসলে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হয়, এবং আমি ফাইল দেওয়ার ব্যাপারে কথা বলবো। সেটা হয়তো বা কয়েকদিনের মধ্যে, মানে কয়েকদিনের মধ্যে কাজ রেডি আছে, এখন আপলোড দেওয়ার কাজ বাকি আছে আর কি, সেজন্য আমি একটু কথা বলে জানিয়ে দিব। পরবর্তী ক্লাসের আগে হয়তো বা আপনারা পেয়ে যাবেন যে কারেকশন গুলো আছে, সেই কারেকশন গুলো পরবর্তী ক্লাসের আগে ইনশাল্লাহ পেয়ে যাবেন। এবং যেহেতু আমার পরবর্তী ক্লাস ঠিক 5টায়, তো আমার 5 মিনিট আগে ক্লাসটা ছেড়ে দিতে হচ্ছে, জুমটা অন করতে হবে, এখনো হয়তো বা আমার 40 থেকে 50টা বাকি আছে। তো এই জন্য আমি হয়তোবা খুব একটা দেখাতে পারলাম না, তাড়াতাড়ি করেও দেখাতে পারলাম না, তো সেই জন্য বাকিগুলো আপনারা পেয়ে যাবেন। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে, এখানে কনফিউশন থাকে, আমাকে নেক্সট ক্লাসে অবশ্যই জিজ্ঞাসা করবেন, ঠিক আছে? তাহলে আজকে এখানেই শেষ করতে হচ্ছে। কারোর যদি কোনো কনফিউশন থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, আমি 1 মিনিট সময় দিতে পারবো স্যার, আমরা ক্লাসটা শেষ করবো। নয়তো যদি কোনো কনফিউশন থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, একটু হ্যান্ড রেজ করবেন, নয়তো আমরা আজকে এখানেই শেষ করছি। ওকে, ধন্যবাদ সবাইকে। আশা করছি যতটুকু ক্লাস করেছেন, এবং প্রথম দিকে যে কথাগুলো আছে আজকের ক্লাসের থেকে প্রথম দিকের কথাগুলো ইম্পর্টেন্ট ছিল, সেগুলো একটু ভালো করে শুনবেন, ঠিক আছে? যারা দেরিতে এসেছেন তারা একটু শুনবেন, মানে পড়ালেখাটা একটু ভালো করে করতে হবে এই সময়টা, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।